আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। কিছুদিন আগেই আমি ইন্টিগ্রেশনের ভিডিও দিছিলাম, তোমাদের মাঝে অনেকেই সেগুলো হয়তো বা দেখছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে আসতে পারো। ইন্টিগ্রেশনের ভিডিওর একদম শুরুতে আমি কি বলছিলাম যে ইন্টিগ্রেশন যে আমাদের জন্য কত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এটা আসলে নতুন করে বলার কিছু নাই, তাই না? এখন ডিফারেন্সিয়েশন যখন শুরু করতেছি তখন আমি বলবো যে তোমার এইচএসসি সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে ম্যাথে, এর মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ডিফারেন্সিয়েশন। অ্যান্ড আসলে আমি যে এই যে বুয়েটের গত 30 বছরের কোয়েশ্চেনের কেসে এগুলো সলভিং করাচ্ছি, এগুলোর অ্যানালিসিস তোমাদেরকে দিচ্ছি, তো এই কাজগুলো কিন্তু আমি সব একাই করি। অর্থাৎ কোয়েশ্চেন সিলেক্টিং, সর্টিং, কোয়েশ্চেনের টাইপ সবগুলো একাই করা হয়। তো এটা করতে গিয়ে আমি খেয়াল করলাম যে গত 30 বছরের বুয়েট প্রশ্নে সবচেয়ে বেশি প্রশ্ন যেই চ্যাপ্টার থেকে আসছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আমি হয়তো এক্স্যাক্ট কতগুলো কোয়েশ্চেন আসছে সেই নাম্বারটা কম্পেয়ার করে বলতে পারবো না, কারণ এক্স্যাক্ট সেই নাম্বারটা আমি তুলনা করিনি, কিন্তু রাফলি এই পুরো প্রসেসটাতে আমি খেয়াল করছি যে ডিফারেন্সিয়েশন থেকেই আসলে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। তো আশা করা যায় আমাদের এই প্লেলিস্টের ডিফারেন্সিয়েশনের সবগুলো ভিডিও আমরা যদি একদম খুব ভালোভাবে ফলো করে সবগুলো শেষ করতে পারি, তাহলে আসলে ডিফারেন্সিয়েশন থেকে কীরকম প্রশ্ন আসে, সেগুলোর সলভিং অ্যাপ্রোচ কীরকম হতে পারে, আমার নিজের স্টুডেন্ট হিসেবে আসলে কোন কোন জায়গায় ডেভেলপ করার মতো স্পেস আছে, কোন জায়গাগুলোতে আমাকে গুরুত্ব দিতে হবে, এই সবগুলো ব্যাপার নিয়ে আমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে 94-95 সেশন থেকে। এখানে বলা হয়েছে যদি y is equal to sin of 2 tan inverse root over 1 - x over 1 + x হয়, তবে ddx of y এর মান নির্ণয় করো। তো আমরা এটা প্রথমে সলভ করে ফেলি। এখানে দেখতেছি রুট ওভার 1 - x বাই 1 + x এই শেপটা আছে, তার মানে আমরা আসলে x is equal to cos 2 থিটা ধরে ফেলতে পারি। তাহলে আমাদের এই জিনিসটা y এর ভ্যালুটা কি চলে আসে, এই জিনিসটা আসবে sin of 2 tan inverse root over 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা, তাই না? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো, সাইন অফ 2 tan ইনভার্স, এখানে 1 - cos 2 থিটার ফর্মুলা আছে, 1 + cos 2 থিটার ফর্মুলা আছে, তাহলে আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে পাচ্ছি tan স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে খুবই সিম্পলি tan থিটা যদি থাকে তাহলে আমাদের ওভারঅল থাকতেছে sin 2 থিটা। এখন sin 2 থিটা আমাদের x এর হেল্প নিয়ে প্রকাশ করতে হবে, তাহলে এটাকে খুবই সিম্পলি আমরা লিখে দিতে পারি রুট ওভার 1 - x স্কোয়ার। এখন এটার যদি আমরা ডেরিভেটিভ বের করি তাহলে কত আসে, 1/2 রুট ওভার 1 - x স্কোয়ার, আর এটা হচ্ছে -2x, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে থাকবে -x ওভার রুট ওভার 1 - x স্কোয়ার। এই জিনিসটাই হচ্ছে আমাদের আনসার। আমরা সলভিংটা করে ফেললাম, এইবার আমরা এক্সপ্লেইন করব সবগুলো ধরে ধরে যে কোথায় কি করলাম, কেন করলাম। খেয়াল করি এইখানকার কেসে, এই যে এখানে তোমার এই ধরনের কোয়েশ্চেনের কেসে যখনই y is equal to sin 2 tan inverse root over 1 - x by 1 + x, অথবা এই কেসে অনেক সময় 2x by 1 + x স্কোয়ার, তারপর 1 - x স্কোয়ার বাই 1 + x স্কোয়ার, এই যে এরকম ব্যাপার স্যাপার যখন আসে, তখন আসলে আমরা এই যে এই কাজগুলোতে যে এইটার কেসে এই শেপ থাকলে এটা ধরতে হয়, ধরলে সুবিধা হয়, বা এইটার কেসে এই শেপ থাকলে এটা ধরতে হয়, এই জিনিসগুলো অনেকের কাছে অনেক গোলমেলে লাগে। অনেকের কাছে মনে হয় যে এটা তো আসলে মানে এটা কেন করতেছি আমি, এই জিনিসটা ঠিকঠাক সেন্স মেক করে না। এই সেন্স মেক না করার পেছনে মেইন কারণটা হচ্ছে প্রেমিসটা বা কনটেক্সটটা, এটা আসলে কেন করতেছি, ওই জিনিসটার পুরো প্লটটা সেটা না জানাটা। তো আমি এইটার সলিউশন শুরু করার আগেও আমি আসলে সেইটার একটু প্রেমিস বা কনটেক্সটটা সম্পর্কে আইডিয়া দিতে চাই, যে কেন আমরা আসলে এই যে এই ধরনের কেসগুলো, এই শেপ দেখলে এটা ধরতে হবে, ওই শেপ দেখলে এই জিনিসটা ধরতে হবে, এগুলো কেন করি সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দিই। খেয়াল করো এইখানে আমরা যখন একদম ডিফারেন্সিয়েশনের শুরুর দিকে ফর্মুলাগুলো দেখা শুরু করছি, তখন আমরা ইউভির ফর্মুলা দেখছি, চেইন রুল দেখছি, u/v এর ফর্মুলা দেখছি, এই ব্যাপারগুলো দেখছি। এখন তোমার মনে হতে পারে ভাইয়া এই যে কোনো একটা জিনিস অ্যাজিউম করে নেওয়া বা ধরে নেওয়া, যে এই যে যেমন এখানে আমাদের টেক্সট বুকেও আছে যে এই শেপটা দেখলে তখন এক্সটা cos 2 থিটা অথবা cos থিটা ধরে নিলে কাজটা সুবিধা হয়, বা এইভাবেই ধরে নিতে হয়, এইভাবে ধরে নিয়ে কাজগুলো করে দেওয়া আছে। এখন কথা হচ্ছে এটা ধরে নেওয়ার কারণটা কী বা প্রয়োজনীয়তাটা কী, দরকার কী আমার? আমি তো খুবই সিম্পলি এইখানে আসলে এই যে আমরা যে কাজগুলো অলরেডি জানি, চেইন রুলের ব্যাপারগুলো জানি, তারপর u/v ফর্মুলা জানি, uv ফর্মুলা জানি, সেগুলো দিয়ে করে ফেললেই তো হয়। উত্তরটা হচ্ছে অবশ্যই হয়।
অবশ্যই হবে। এখানে তুমি আলটিমেটলি যেই জিনিসগুলো আমরা বেসিক টুল জানি ডিফারেন্সিয়েশনের কেসে ওই কাজগুলো করে আগালেই হয়ে যাওয়ার কথা, অ্যান্ড হবেও, কোনো সমস্যা নেই, আমি করেও দেখাবো। কিন্তু আমরা এইখানকার কেসে আসলে কেন এক্স ইজ ইকুয়াল টু কস টু থেটা, কোনো সময় এক্স ইজ ইকুয়াল টু টেন থেটা, এগুলো কেন ধরি? তার পেছনে কারণটা হচ্ছে জিনিসটাকে কনভিনিয়েন্ট করা, আমাদের জন্য সুবিধাজনক করা, আর কিচ্ছু না। বুঝছি? তার মানে এই কাজগুলো কেন করি আমরা? জাস্ট কনভিনিয়েন্সের জন্য, বা আমাদের কাছে জিনিসটা যাতে একটু দেখতে সিমিংলি ইজি হয়, বা ওটা নিয়ে কাজ করা ইজি হয়, এইগুলো উদ্দেশ্যেই মূলত এই কাজগুলো করা হয়, আর কিছু না। এখন এইটার কেসে এখন তুমি বলতে পারো যে এই সেম প্রশ্নটা আমরা যদি এখানে রেইজ করি, যে এখানকার কেসে কি দরকার ছিল এক্স ইকুয়াল টু কস টু থেটা ধরার, এখানে কস থেটা ধরলেও হতো আর কি, একই জিনিস। তো এখানকার কেসে আমরা যদি এই কোয়েশ্চেনটা রেইজ করি যে এক্স ইকুয়াল টু কস টু থেটা অথবা এক্স ইকুয়াল টু কস থেটা, এখানে ধরার কি প্রয়োজন ছিল? এখানে তো আমরা খুবই সিম্পলি চেইন রুল দিয়ে কাজ করে আগালে হয়ে যেত। হ্যাঁ হয়ে যেত, তাহলে একটু আসলে বেশ কিছু কমপ্লেক্স জিনিসপাতি নিয়ে ডিল করতে হতো, বা একটু হিজিবিজি হতো কাজটা অবশ্যই হতো, কিন্তু একটু হয়তো বা হিজিবিজি হতো, বা একটু ঝামেলার মনে হতে পারতো। এই জন্য এই কাজটা করা হয়েছে। এখন ঝামেলাটা কোথায় সেই জিনিসটা একটু ফিগার আউট করার ট্রাই করি। খেয়াল করো, এখানে আছে সাইন 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে এখানে যদি আমরা ওভারঅল শেপটা জাজ করতে যাই, আমরা চেইন রুল দিয়ে করার ট্রাই করতেছি, তাহলে কি আসবে? সাইন অফ সামথিং অথবা সাইন এক্স। তাহলে ওভারঅল শেপটা হচ্ছে আমাদের সাইন এক্স। তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি আসে? কজ এক্স আসে। তার মানে আমাদের প্রথম যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে কজ দিয়ে এই পুরোটা থাকলো। এরপরে এই পুরোটা হচ্ছে এক্সের রোল প্লে করতেছে, তার মানে এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে? এটা হচ্ছে 2x শেপে আছে, দেখো 2 tan ইনভার্স সামথিং 2x শেপে আছে, তাহলে 2x শেপে আছে, তার মানে এটা ডেরিভেটিভ হবে 2। তারপরে x কাকে বিবেচনা করলাম? tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এটাকে তখন ডেরিভেটিভ করতে হবে। এটা ডেরিভেটিভ করার নিয়ম কি? tan ইনভার্স সামথিং এটার কেসে কি হয়? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয় ওর ডেরিভেটিভ। তার মানে এই পুরোটা হচ্ছে এক্সের রোল প্লে করবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারে। তারপরে এই যে যাকে আমরা এক্স ধরছি রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তখন সেইখান থেকে ওটাকে ডেরিভেটিভ করলে আলটিমেটলি আমরা আবার ইউ বাই ভি এই রুলটা অ্যাপ্লাই করতে পারবো। ইউ বাই ভি অ্যাপ্লাই করলে তখন সেখান থেকে কাজটা করে শেষ করা যাবে। অ্যান্ড তারপরে আবার ওই জিনিসগুলো এতগুলো কাজ যে করলাম হিজিবিজি হলো, বেশ ঝামেলা হলো এইখানে, তাহলে আলটিমেটলি এইবার ওকে নিয়ে আমাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে তখন ফাইনালি আমরা উত্তরটাতে পৌঁছাতে পারবো। তো এই যে তার মানে আমরা দেখতেছি যে এখানে রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এইটাকে আবার ইউ বাই ভি ধরা, আবার তার আগে tan ইনভার্স এক্সের মাঝে এই পুরোটাকে এক্স ধরা, এই যে এই কাজগুলো একটা অল্টারনেটিভ, একটা কনভিনিয়েন্ট অল্টারনেটিভ হচ্ছে এইটা ধরে নেওয়াটা। বুঝছো? ধরে নিলে আসলে এই যে এই ঝামেলার কাজগুলো, যে এত বড় একটা জিনিসকে এক্স ধরে নিয়ে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার অ্যাপ্লাই করা, ইউ বাই ভি অ্যাপ্লাই করা রুট সহ, এই জিনিসগুলো এড়ানোর জন্য এইগুলোর একটা অল্টারনেটিভ মেথড হিসেবে আমরা এই ধরনের কাজটা করি। বুঝছি? এখন ধরনের কাজ করে ফাইনালি কিন্তু আমাদের উত্তর এক্সের থ্রুতেই লিখতে হবে। এখন এইবার তুমি বলতে পারো যে ভাইয়া এইটার কেসে যা উত্তর আসবে আমি যদি এই চেইন রুল দিয়ে করি তাহলে কি সেম উত্তরই আসবে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই সেম উত্তরই আসবে। তোমার যদি সবগুলো স্টেপ ঠিকঠাক থাকে উত্তর নিয়ে কোনো সমস্যা নাই, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। বুঝছো? আমি করে দেখাবো। আমি চেইন রুল দিয়ে যা যা কথাবার্তা বলছি একদম করে দেখাবো। এটা নিয়ে তোমাদের অনেকের ঝামেলা থাকে, তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য একদম করে দেখাবো, চিন্তার কিছু নেই। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝলাম যে আচ্ছা এটা আলটিমেটলি কনভিনিয়েন্সের জন্য করতেছে। তো এইবার এইটা আগে এক্সপ্লেন করি, তাহলে এটা কেন কনভিনিয়েন্ট ওই চেইন রুলের তুলনায় সেটা বুঝবো। পরে চেইন রুলের মাধ্যমে আমরা করে এই উত্তরটাও মেলানোর ট্রাই করব। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। এখানকার কেসে খেয়াল করো, এই জিনিসগুলো এই যে অ্যাজিউম করে নেওয়া বা ধরে নেওয়া, এটা এমনভাবে ধরে নিতে হয় যাতে করে কি হয়, এই যে এখানকার কমপ্লেক্সিটিগুলো, এখানকার এই যে রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এই ব্যাপারগুলো যেগুলোকে সিম্পলি এক্স হিসেবে ডিল করতে গেলে আমাদের বেশ ঝামেলা পোহাতে হচ্ছিল, সেই জিনিসগুলো যাতে কি হয়ে যায়, সেই জিনিসগুলো থেকে আমরা ফর্মুলার অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে সেগুলোকে সিম্পলি একটা ট্রাইগোনোমেট্রিক এন্টিটি দিয়ে রিপ্লেস করতে পারি। কি বললাম বুঝি? এইখানে আমাদের ছিল tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখন এইখানে এই পার্টটুকু যদি ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে tan ইনভার্স সামথিং এর ডেরিভেটিভ হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই পুরোটা এক্স। আবার পরে ওটাকে যেহেতু এক্স ধরছি তাহলে এটাকে আবার ইউ বাই ভি ফর্মুলায় ফেলে আবার কাজ করতে হতো। তো এই যে এই কাজগুলো আমাদের কাছে ধরে নেই যেগুলো ঝামেলা মনে হচ্ছে। তো আমরা কি করতে চাই? আমরা আসলে এক্সের মান এমন কিছু অ্যাজিউম করে নিতে চাই যাতে করে এই ওভারঅল পুরো জিনিসটা সিম্পলিফাইড হয়ে আমাদের কাছে একদম সিম্পলি একটা ট্রাইগোনোমেট্রিক এন্টিটি থাকে। এটা করার উপায় কি? উপায় হচ্ছে আমাদেরকে এমন কিছু ধরতে হবে যেটা ধরলে
ফর্মুলা অ্যাপ্লাইড হবে, কারণ ফর্মুলা অ্যাপ্লাইড হলেই তখন জিনিসটা সিম্পলিফাইড হয়ে হয়ে আসে। বুঝছি? তাহলে এখন এইখানে দেখো তো এই যে এই শেপটা 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এইটার কেসে এক্সকে কী ধরলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে? তো আমরা ফর্মুলা জানি 1 মাইনাস কস টু থেটা 1 প্লাস কস টু থেটা, এটার ফর্মুলা জানি, তাই না? তো এই কারণে আমরা এক্সের জায়গায় কস টু থেটা ধরতে পারি। তুমি যদি এখানে কস থেটা ধরো তাও চলবে। ঠিক আছে, বুঝলাম। এখানে তাহলে 1 মাইনাস কস টু থেটা আর এখানে 1 প্লাস কস টু থেটা এই উদ্দেশ্যে ধরছি, এক্সের মানটা কস টু থেটা অ্যাজিউম করে নিছি। তাহলে এইখান থেকে এইবার কি হচ্ছে, 1 মাইনাস কস টু থেটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থেটা, আর এখানে 1 প্লাস কস টু থেটার ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার থেটা, তাই না? তাহলে 2 সাইন স্কোয়ার থেটা আর 2 কস স্কোয়ার থেটা এখানে যখন থাকতেছে, এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে চলে যাচ্ছে, থাকতেছে tan স্কোয়ার থেটা। তাহলে এখানে রুটের ভিতরে থাকলেও tan স্কোয়ার থেটা, এই যে রুটের ভিতরে থাকে tan স্কোয়ার থেটা। এখন এইখান থেকে তারপরে আমরা বের করে আনতে পারবো কি, এখান থেকে আমরা বের করে আনতে পারবো মড অফ tan থেটা, যেখানে এটা সেটা আলটিমেটলি এখানকার কেসে সেটা tan থেটাই হবে। তো এখানে tan থেটা আসলো, এরপরে tan ইনভার্স tan থেটা, তার মানে এখানে খুবই সিম্পলি আমরা শুধু থেটা লিখতে পারবো, এই যে sin 2 থেটা হয়ে গেল। তারপরে এখন বুঝো, এখন আমরা এই যে ফাইনালি এইটা সিম্পলিফাই করে sin 2 থেটা আনতে পারলাম, এইটাই হচ্ছে এখানকার কনভিনিয়েন্স। এখানে অ্যাজিউম করে নিলে আসলে এই যে এই এত ঝামেলার একটা জিনিস খুবই সিম্পলি লাস্টলি আমাদের কাছে কি আসলো, sin 2 থেটা আসলো। এখন sin 2 থেটার কেসে এই জিনিসটাকে নিয়ে ডিল করা তো খুব টাফ কিছু না, এটাকে নিয়ে কাজ করা তো সহজ। এই যে আলটিমেটলি আমাদের বেশ বিদঘুটে দেখতে একটা জিনিস, আমাদের একটা সাবস্টিটিউশনের জন্য একটা অ্যাজাম্পশনের জন্য এই জিনিসটা অ্যাজিউম করে নিলে, এটা ধরে নিলে কাজটা একদম সিম্পলিফাইড হয়ে আসে। দ্যাটস ওয়াই আমরা আসলে এই কাজগুলোর কেসে এইভাবে ধরে নেই। বুঝছি? বইয়ের যে ম্যাথগুলোর কেসে এগুলো অনেকের কাছেই আসলে একটু গোলমেলে মনে হয়, অনেকের কাছে মনে হয় ভাই এখানকার কেসে তো আমরা মুখস্থই করতেছি, এই শেপ থাকলে এটা ধরবো, এটা মুখস্থ করে নিয়ে কাজ করতে হচ্ছে, বা এটা আসলে কেন করতেছি এটা অনেকের কাছে অনেক সময় ক্লিয়ার হয় না। দ্যাটস ওয়াই সেটা ক্লিয়ারলি বোঝানোর জন্য এই জিনিসগুলো বলে দিলাম। আচ্ছা, এখন বুঝো, তোমার আসলে এইখানে তুমি আসলে যে জিনিসটা পেলা সেটা হচ্ছে sin 2 থেটা, কিন্তু তোমার তো আসলে এক্সের টার্মসে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? ডিডি এক্স অফ ওয়াই। তাহলে এখানে আলটিমেটলি এক্সের সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করতে হবে, তাহলে sin 2 থেটাকে এক্সের সাপেক্ষে প্রকাশ করলে আসলে কি আসে সেটা লিখবো। তা বুঝো, এখানে তুমি এক্স ইজ ইকুয়াল টু cos 2 থেটা লিখছিলা, তাহলে cos 2 থেটার ভ্যালু যদি এক্স হয়, sin 2 থেটার ভ্যালু তাহলে কি হবে? খুব ইজিলি বলা যাবে, sin 2 থেটাকে আমরা বলতে পারি √1 মাইনাস cos স্কোয়ার 2 থেটা। খুবই সিম্পলি, বুঝছি? sin স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1, সেই ফর্মুলা থেকেই খুবই সিম্পলি আমরা লিখতে পারি sin 2 থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে √1 মাইনাস cos স্কোয়ার 2 থেটা। এখন এই যে cos স্কোয়ার 2 থেটা, আমরা তো জানি cos 2 থেটা মানে x, তাহলে cos স্কোয়ার 2 থেটা মানে x স্কোয়ার, দ্যাটস ওয়াই সেই জিনিসটা লিখে দিছি। গেল। তাহলে আমাদের এই যে y এর এই বিদঘুটে জিনিসটার পরিবর্তে এটা লিখতে পারলাম সিম্পলিফাই করে। বুঝছি? এই সিম্পলিফিকেশনের কাজটা সহজ হলো অ্যাজাম্পশনের জন্য। এরপরে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, এটার তো ডেরিভেটিভ বের করা খুব সহজ। এটা হচ্ছে √x শেপে আছে, তো √x এর ডেরিভেটিভ আমরা কি জানি, 1/2 √x, তাহলে 1/2 √x করছি। এরপরে কাকে x বিবেচনা করতেছি, এই যে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ারকে x বিবেচনা করতেছি, তাহলে এর ডেরিভেটিভ দিয়ে গুণ দিতে হবে। এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস টুয়াইস এক্স, এই যে মাইনাস টুয়াইস এক্স দিয়ে গুণ দিছি, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে মাইনাস এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝছি? আচ্ছা, এইবার এখন এইখানে আরেকটা সূক্ষ্ম পয়েন্ট আছে, যেই ব্যাপারটা তোমরা অনেকে ইগনোর করে যাও, সেই জিনিসটাতে আমি একটু জোর দেওয়ার ট্রাই করব। এই জিনিসগুলো, এই সূক্ষ্ম ডিটেইলগুলো তোমরা অনেক সময় খেয়াল করো না। সেটা কি? সেটা হচ্ছে এইখানে খেয়াল করো, আমি লিখছি √tan স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে mod of tan থেটা অ্যান্ড ফাইনালি লিখছি tan থেটা। এটা কিভাবে লিখছি বা এটা দিয়ে আসলে কি মিন করতেছি এইটা একটু বুঝি। আমরা অনেকেই ভাবি যে √α স্কোয়ার মানেই হচ্ছে আলফা, অর্থাৎ √ যদি আমাদের -2 এর উপরে হোল স্কোয়ার দেওয়া থাকে, তাহলে সিম্পলি এটা হচ্ছে -2। কেন? কারণ এই যে স্কোয়ার আর হচ্ছে তোমার রুট ক্যান্সেল আউট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা অনেকে ভাবি যে √-5 এর উপরে হোল স্কোয়ার দিলে এটা আলটিমেটলি স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে শুধু -5 থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে রিয়েল ডোমেনে যখন আমরা কাজ করি, তখন যে কোনো পজিটিভ জিনিসের রুট করলে, ওর বর্গমূল বের করলে সেটা কখনো নেগেটিভ হয় না। তার মানে হচ্ছে √4 মানে +-2 না, √4 মানে শুধু 2, পজিটিভ 2। √25 মানে +-5 না, শুধু +5। √36 মানে +-6 না, শুধু +6। বুঝছি? তাহলে আলটিমেটলি আমাদের বেসিক ফর্মুলাটা কি? বেসিক ফর্মুলাটা হচ্ছে √α² ইজ ইকুয়াল টু হচ্ছে mod of আলফা। বুঝছি? আমাদের সবসময়
এখানে পজিটিভ কোনো কিছুর যদি আমরা রুট ওভার বা বর্গমূল নির্ণয় করি তাহলে অবশ্যই এইখানে পজিটিভ জিনিসপত্র আসতে হবে। আর বাস্তবের কেসে, বাস্তব ডোমেইনে, বাস্তব জিনিসপত্র নিয়ে যখন আমরা কাজ করতেছি তখন রুটের ভিতরে মাইনাস থাকা তো আসলে কোনো মিনিংই ক্যারি করে না, বুঝছি? তাহলে ওটার তো কথা আগেই বাদ। তাহলে এখানে আমরা দেখলাম যে এই জিনিসটা আসলে সত্যি না। ঠিক একইভাবে এই জিনিসটা আসলে সত্যি না। আমাদের এই ব্যাপারটা, এই যে সূক্ষ্ম পয়েন্টটা, এইটা আমরা অনেক সময় ইগনোর করে যাই। যার কারণে কি হয়, যার কারণে আমরা এই যে যদি কোনো জায়গায় বলা থাকে যে রুট ওভার, এইখানে মনে করো বলে দেওয়া আছে যে সাইন থেটা মাইনাস কস থেটা এর উপরে হোল স্কোয়ার, তারপরে এখান থেকে বলছে যে এইটাকে আমরা রুট তুলে দিলে কি আসবে, ফাইনালি কি আসবে। তো তখন আমরা খুবই সিম্পলি স্কোয়ার আর রুটে তুলে দিয়ে সাইন থেটা মাইনাস কস থেটা লিখে দিই। এখন কথা হচ্ছে এই যে এই ব্যাপারগুলো লেখার সময় আমাদের সতর্ক থাকতে হবে, দেখতে হবে যে এইখানে সাইন থেটা মাইনাস কস থেটা যার উপরে স্কোয়ার আছে, যেখানে আমরা ভাবতেছি যে স্কোয়ার আর রুটে কেটে দিব, এটা ভাবাটা ভুল, এটা ভাবাটা উচিত না, এটা আমি নিরুৎসাহিত করব তোমাদের করতে। এইখানে যাকে আমরা লিখতে চাচ্ছি সে আসলেই পজিটিভ কিনা এই ব্যাপারটা কিন্তু চেক করে নিতে হবে, বুঝছি? তার মানে অবশ্যই আমরা এই পজিটিভ কোনো কিছুর উপরে রুট ওভার দিয়ে লিখলে, রিয়েল ডোমেনে কাজ যখন করতেছি তখন অবশ্যই পজিটিভ জিনিসপত্র লিখতে হবে। তাহলে এখানে কোনটা লেখা সেফ? এখানে মড অফ সাইন থেটা মাইনাস কস থেটা এটা লেখা সেফ। তাহলে আসলে খুবই সিম্পলি আমরা এই যে যেহেতু মড দিয়ে ফেলছি, তাহলে ওভারঅল আমাদের বর্গমূলটা এবার কি হবে, তাহলে ওভারঅল নন নেগেটিভ থাকতেছে, হয় জিরো হবে না হয় পজিটিভ হবে, সমস্যা নাই, বুঝছি? সো এই কাজগুলোতে আমরা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তো এইখানে এইটার কেসেও এইখানে দেখো এখানে রুট ওভার ট্যান স্কোয়ার থেটা ছিল। তো এখন আমি যদি বলি যে এইখানে রুট ওভার ট্যান স্কোয়ার থেটা, আমি তো এটা বলতে পারি তাই না, যে মাইনাস ট্যান থেটার উপরে হোল স্কোয়ার। আরেকজন ঠিক সেম জিনিসটাকেই বলতে পারে যে রুট ওভার ট্যান থেটার উপরে হোল স্কোয়ার। তাহলে এইটার কেসে কি মান দুইটা, তার মানে প্লাস ট্যান থেটাও নেওয়া যাবে, মাইনাস ট্যান থেটাও নেওয়া যাবে। ব্যাপারটা কি এরকম? মোটেই না। এখানে আসলে কি করতে হবে, মড অফ ট্যান থেটা, অর্থাৎ যার উপর স্কোয়ার আমরা চিন্তা করতেছি সেটা মড চিন্তা করে কাজটা করতে হবে। এখন এইখানকার কেসে আমি কি করে শিওর যে ট্যান থেটাটাই আসলে পজিটিভ হবে, কি করে লিখলাম আমি এটা, সেটা একটু থট প্রসেসটা তোমাদের শেয়ার করি। এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো অনেক সাটল জিনিস, অনেক সূক্ষ্ম জিনিস, কিন্তু এগুলো আলটিমেটলি আমাদের মিস করা যাবে না, বুঝছি? এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো এখানে দেখো, এইখানে আমি কি করে বুঝলাম যে এখানে ট্যান থেটা পজিটিভ, সেই ব্যাপারটা বুঝো। এখানে এক্স ইজ ইকুয়াল টু আমরা কস টু থেটা বিবেচনা করে নিছি, তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো যে টু থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স এক্স। হ্যাঁ, এটা লিখতে পারবো। এখন বুঝো, আমরা জানি বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের কেসে এই জিনিসটা আমরা পড়ে আসছি যে কজ ইনভার্স এক্স এর কেসে ওর মুখ্য মানের সীমা বা প্রিন্সিপাল ভ্যালুর রেঞ্জ কি হয়, প্রিন্সিপাল ভ্যালুর রেঞ্জ হয় 0 থেকে পাই পর্যন্ত। তার মানে 0 লেস দেন ইকুয়াল টু কজ ইনভার্স এক্স লেস দেন ইকুয়াল টু পাই, তাই না? এই জিনিসটা আমরা পড়ে আসছি কোথায়? বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতে। তাহলে এইবার বুঝো, এইখানে কজ ইনভার্স এক্স মানেই তো টু থেটা, তাই না? তাহলে কজ ইনভার্স এক্স এর জায়গায় আমরা টু থেটা যদি লিখে দেই, এখানে যদি লিখে দেই টু থেটা, এটা থাকলো। তার মানে টু থেটা রেঞ্জটা কি, 0 থেকে 0 সমান অথবা বড় এবং পাই অর্থাৎ 180 ডিগ্রির হয় সমান না হয় ছোট। এইবার বুঝো, তোমার লাগবে কি, তোমার লাগবে ট্যান থেটা, তাই না? তাহলে থেটার রেঞ্জটা আগে বের করো। তাহলে টু থেটার রেঞ্জ যদি এটা হয়, আমরা তিনটা জিনিসকেই 2 দ্বারা ভাগ করলাম, তাহলে কি আসে? তাহলে হবে 0 লেস দেন ইকুয়াল টু থেটা লেস দেন ইকুয়াল টু পাই ওভার 2। তার মানে আমরা দেখতেছি যে টু থেটা যেহেতু 0-র সমান অথবা বড় হয়ে এবং পাইয়ের সমান অথবা ছোট হয়ে আছে, তাহলে অবশ্যই থেটা তাহলে কী হবে, থেটা হবে 0 সমান অথবা বড় এবং পাই বাই 2 এর সমান অথবা ছোট, অর্থাৎ সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করতেছে, এই ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করতেছে। এখন বুঝো, ফার্স্ট কোয়াড্রেন্টের কেসে কি হয়, ফার্স্ট কোয়াড্রেন্টের কেসে আলটিমেটলি আমাদের এই যে ট্যানের কেসে, ট্যান বলো বা সেক বলো, যে কোনো অনুপাতই ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু সবাই পজিটিভ, আলটিমেটলি সেই কারণেই আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, এইটার কেসে এই যে এটার তোমার হচ্ছে মডের মানটা কি হবে, ট্যান থেটাই হবে, এখানে মাইনাস ট্যান থেটা হবে না, কারণ ট্যান থেটা নিজেই এখানে পজিটিভ, যেহেতু থেটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে, থেটা ফার্স্ট কোয়াড্রেন্টে মানে সেখানে ট্যান হোক, সেক হোক, কোসেক হোক, যেই অনুপাতে আসুক না কেন সবাই পজিটিভ। যেহেতু সে পজিটিভ, দ্যাটস ওয়াই রুট থেকে বের করে শুধু তাকেই লিখতে পারছি, ওটার বর্গমূল আকারে সেটা লিখতে পারছি, কারণ আমি শিওর যে এইটাই পজিটিভ, বুঝছি? এখানকার কেসে তোমাকে যদি আমি মাইনাস ট্যান থেটার উপরে হোল স্কোয়ার দিয়ে এটা এভাবে রিপ্রেজেন্ট করাতাম, স্টিল তোমার উত্তর হতো যে এইখান থেকে এইটার আলটিমেটলি এটার বর্গমূল কি হবে, এটার বর্গমূল শুধুমাত্র ট্যান থেটা হবে, মাইনাস ট্যান থেটা হবে না, কারণ মাইনাস ট্যান থেটা এই কেসে নেগেটিভ দিবে, ট্যান থেটা এই কেসে পজিটিভ দিচ্ছে।
বুঝছি? তাহলে আলটিমেটলি সেই কেসে কিন্তু এই জিনিসটা tan থিটা লিখছি। এখন এখানে এই যে ব্যাপারটা আমি একদম যথেষ্ট ডিটেইলে বোঝানোর ট্রাই করলাম, এখানে তোমাদের অনেকের মনে হতে পারে ভাইয়া এই জিনিসগুলো কি আদৌ কাজে লাগে? আলটিমেটলি এগুলোর কোনো অ্যাপ্লিকেশন আছে? মানে এখানে আলটিমেটলি আমি যা দেখবো ম্যাথের কেসে, এখানে কোনো কিছুর উপর স্কোয়ার আছে, রুট আছে, আলটিমেটলি স্কোয়ার রুট কেটে দিব, ভেতরে যা আছে তাই লিখে দিব। এখানে যদি আমি প্লাস tan থিটা লিখি অথবা মাইনাস tan থিটা লিখি, কোনোটাতে আসলে কোনো সমস্যা নেই, প্লাস মাইনাস tan থিটা যে কোনো একটা লিখলেই আমি নাম্বার পাবো। ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছে অনেকের কাছে মনে হয় যে এই জিনিসগুলো আসলে অ্যাডমিশনে বা এইচএসসিতে এগুলোর তেমন কোনো অ্যাপ্লিকেশন নাই। সত্যি কথা বলতে আমি তোমাকে এখন একটা একদম রিসেন্ট কোয়েশ্চেন দেখাবো যেখানে আসলে এই ব্যাপারটার ঠিক এই ব্যাপারটা যেটা বললাম সেটার অ্যাপ্লিকেশন আছে। দেখো খেয়াল করো, এইখানে 24-25 সেশনে একটা কোয়েশ্চেন আসছিল, সেটা হচ্ছে এরকম। এখানে দেখো বলে দিছি আমি, সাপ্লিমেন্টারি প্রবলেম টু শো রুট ওভার আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মোড অফ আলফা। এখন এইটার কেসে দেখো এখানে বলছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এই পুরোটা, এখন ইউকে ভি দ্বারা প্রকাশ করতে হবে, যেখানে ইউ এর রেঞ্জটা হচ্ছে এরকম। এটা 24-25 সেশনে একদম রিসেন্ট ইয়ারে আসছে। এখন এইটার কেসে একটু বুঝো যে ঝামেলাটা কোথায়। এইটার কেসে এই জিনিসটা নিয়ে একটু ডিল করো তো। এখানে রুট ওভার 1 মাইনাস সাইন ইউ আছে, তাই না? তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন ইউ, তাহলে আমাদের আলটিমেটলি কী করতে হবে? এই পুরো জিনিসটাকে, ভেতরের জিনিসটাকে কোনো কিছুর স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে, যাতে করে কি হয় আমরা এই রুটটা থেকে মুক্তি পাই, তাই না? তাহলে এটার কেসে আমরা কি করতে পারি? আমরা এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি যে সাইন ইউ, এটাকে চিন্তা করতে পারি সাইন 2 ইন্টু ইউ বাই 2। তাহলে কি হবে? এখান থেকে এইটার ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা 2 সাইন ইউ বাই 2 কজ ইউ বাই 2 পাবো, অর্থাৎ 2ab এই টার্মটা পেলাম। এখন আমাদের হোল স্কোয়ার লাগবে, মানে কি হোল স্কোয়ার লাগবে? মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার লাগবে, তাই না? এখন দেখো এখানে তোমার 2ab এর যোগান পেয়ে গেছো, এখানে এটা a এর রোল প্লে করতেছে, এটা b এর রোল প্লে করতেছে, তাই না? এখন এখান থেকে বুঝাই যাচ্ছে আমাদের এই যে মাইনাস 2ab এর যোগান এখানে চলে আসছে, তাহলে এই ওয়ানটাই আসলে কি দিবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যোগান দিবে। কীভাবে? খুবই সিম্পলি ওয়ানকে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এটাকে এভাবে চিন্তা করতে পারি আমাদের, তাহলে এটাকে লিখতে পারি এভাবে যে সাইন স্কোয়ার ইউ বাই 2 মাইনাস 2 সাইন ইউ বাই 2 কস ইউ বাই 2। কীভাবে লিখলাম দেখাইছি কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করে, প্লাস কস স্কোয়ার ইউ বাই 2 থাকলো। এখন এটার কেসে আমরা তাহলে কি দেখতেছি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা আসতেছে। তাহলে খুবই সিম্পলি আমরা এটার কেসে লিখলাম যে সাইন ইউ বাই 2 মাইনাস কস ইউ বাই 2 তার উপরে হোল স্কোয়ার। এখন তোমার আরেক ফ্রেন্ড দাবি করতে পারে যে আচ্ছা আমি এখানে এই কস স্কোয়ার ইউ বাই 2টাকে, এটাকে প্রথমে শুরুতে চিন্তা করছি, সাইন স্কোয়ার ইউ বাই 2টাকে পরে চিন্তা করছি, অর্থাৎ এটাকে a এটাকে b চিন্তা করছি। তাহলে এটার কেসে আমি তো এভাবে লিখতে পারি, কিনা যে কজ অফ ইউ বাই 2 মাইনাস সাইন অফ ইউ বাই 2 এর উপরে হোল স্কোয়ার। আমি তো এটা লিখতে পারি। উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই লিখতে পারো। এখানকার কেসে এইটা লেখাটাও কারেক্ট, এটা লেখাটাও কারেক্ট। কিভাবে? এই যে আমরা যখন দেখছিলাম যে রুট ওভার 25 এইটা কি মিন করে, এখানে যদি কেউ লেখে যে এইটার মিনিং হচ্ছে মাইনাস 5 এর উপরে হোল স্কোয়ার, আরেকজন যদি বলে যে শুধু 5 এর উপর স্কোয়ার, দুইজনের লেখাটাই কিন্তু কারেক্ট। আলটিমেটলি মাইনাস 5 এর উপর হোল স্কোয়ার দিলেও 25ই আসে, 5 এর উপর হোল স্কোয়ার দিলেও 25ই আসে। সো আলটিমেটলি এইটা লেখা যা কথা, এইটা এবং এইটা, এই দুইটা লেখাও একই কথা, দুইটা লেখার কোনোটাতেই কোনো ভুল নাই। এরপরে আমরা আগাই। এরপরে এইখান থেকে তোমরা অনেকে যে কাজটা করো সেটা হচ্ছে যারা এটা লেখে তখন স্কোয়ারের রুটে কেটে দিয়ে সিম্পলি লিখে ফেলে যে সাইন ইউ বাই 2 মাইনাস কজ ইউ বাই 2। আবার এইটার কেসে এইখানে স্কোয়ার রুটে আবার কেটে দেয়, তখন এখানে লেখে কজ ইউ বাই 2 মাইনাস সাইন ইউ বাই 2। এখন কথা হচ্ছে যে তখন আপাত দৃষ্টিতে মনে হয় হ্যাঁ ঠিক আছে, দুইজনেরটাই ঠিক আছে, কারণ এ যেহেতু এটা লিখছে তো এর কেসে এই জিনিসটা এরকম হবে, এ যেহেতু এটা লিখছে তাহলে এর কেসে ব্যাপারটা এরকম হবে। এইখানে সত্যি কথা বলতে এইখানে আসলে একজন ভুল লিখে ফেলছে। কেন? কারণ কোয়েশ্চেনের স্টেটমেন্টে এই জিনিসটা দেওয়া ছিল। এখন এই ব্যাপারটা দিয়ে আসলে এই ব্যাপারটা দেওয়ার কারণে কেন একজন ভুল হলো বা ঝামেলাটা কোথায়, ঝামেলাটা এবার একটু বুঝি। এইখান থেকে খেয়াল করো তো, এই যে রুট ওভার 25 দেওয়া ছিল, একজন সেটাকে রুট ওভার 5 এর উপর হোল স্কোয়ার, আরেকজন সেটাকে মাইনাস 5 এর উপরে হোল স্কোয়ার লিখলো। দুইজনই কারেক্ট, এই পর্যন্ত কারো কোনো ভুল নাই। কিন্তু এর পরের লাইনে যখনই এই মানুষটা এই স্কোয়ারের রুটে কেটে দিয়ে মাইনাস 5 লিখবে, হি উইল বি ইনকারেক্ট। কিন্তু এইখানকার কেসে সে যদি স্কোয়ার রুটে কেটে দিয়ে, মানে স্কোয়ার রুটে কাটা উচিত না, কিন্তু স্টিল সে যদি এভাবে লেখে স্কোয়ার রুটে কেটে দিয়ে 5 লিখলাম, সে কিন্তু স্টিল কারেক্টটাই লিখলো।
অ্যান্ড আলটিমেটলি আমাদের ওভারঅল যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছুর উপরে স্কোয়ার দেখতেছি রুটের উপরে রিয়েল ডোমেনে কাজ করার সময়, তখন আমরা সবসময় যে কাজটা করা ভালো সেটা হচ্ছে মড দিয়ে বাইরে লেখা ভালো। অর্থাৎ যখনই আমরা ওটা বর্গমূল লিখতেছি, 5 -5 লিখি অথবা প্লাস লিখি, যাই লিখি না কেন, সিম্পলি -5 লিখলে এটার মড দিব, 5 লিখলে তার মড দিব, তাহলে ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। এখন এইটার কেসে যদি মড দিত দুজনই, তাহলে দুজনই কারেক্ট হতো। এখন মড ছাড়া লিখলে ঝামেলা আছে। ঝামেলা কীরকম বা কেন ঝামেলাটা, এটা একটু বুঝি। আমরা সবসময় কি বলছি, রিয়েল ডোমেইনে এখানে রুটের ভিতরে পজিটিভ সামথিং, এটা তো পজিটিভ অফকোর্স, রিয়েল ডোমেইনে কাজ করতেছো, কোনো কিছুর উপরে স্কোয়ার আছে, পজিটিভই তো। তারপরে এখানে রিয়েল ডোমেইনে এটা সবগুলো রিয়েল, এটাও রিয়েল, সবগুলোই রিয়েল আর কি। রিয়েল জিনিসপত্রের প্লাস মাইনাস হয়েছে, তার উপরে স্কোয়ার হয়েছে, তার মানে কি অবশ্যই সেই জিনিসটা কি হচ্ছে, সেটা পজিটিভই আছে। এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ। তো রিয়েল ডোমেইনে রুটের ভিতরে পজিটিভ জিনিসপত্র আছে, আমরা কি জানি যে বর্গমূলটা অবশ্যই পজিটিভ হতে হবে। এখন তুমি কি শিওর যে এটা পজিটিভ, অথবা তুমি কি শিওর এইটা পজিটিভ? এখন তোমাকে আসলে শিওর হতে হবে যে কোনটা আসলে পজিটিভ এই রেঞ্জের জন্য। যেটা এই রেঞ্জের জন্য পজিটিভ সেটা কারেক্ট, যেটা এই রেঞ্জের জন্য পজিটিভ না সেটা ইনকারেক্ট। পয়েন্ট বুঝছি? কারণ আমাদের বর্গমূলটা সবসময় পজিটিভ হতে হবে, বুঝছি? এখন দেখো এখানকার কেসে তাহলে কি হয়, এখানে রেঞ্জটা দিয়ে দিছে যে ইউ এর রেঞ্জ হচ্ছে -π/2 থেকে শুরু করে π/2 পর্যন্ত আর কি, আর প্রান্তিক মানগুলো ইনক্লুডেড না, অর্থাৎ যেহেতু এখানে ইকুয়াল টু দেওয়া নেই, জাস্ট লেস দেন আছে। তাহলে এখানে তো ইউ অ্যাঙ্গেল নাই, আমাদের অ্যাঙ্গেল হচ্ছে u/2। তাহলে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করে নিই। তাহলে 2 দ্বারা ভাগ করে নিলে কি আসে, এখানে আসে π/4 u/2, এখানেও আসে π/4। তার মানে এক কথায় খুবই সিম্পলি বলতে গেলে -45 ডিগ্রি থেকে শুরু করে -45 এর বড় হয়ে এবং +45 এর ছোট হয়ে থাকবে কোনটা, -45 থেকে +45 এই রেঞ্জে আছে। আচ্ছা, এই রেঞ্জে আসলে কে বড় হয়, cos of u/2 বড় হয় নাকি sin of u/2 বড় হয়, এটা একটু আমরা চিন্তা করে দেখি, বুঝছি? এইটা একটু তুমি চিন্তা করে দেখো, এইটা চিন্তা করেই আসলে বের করা যায়। এখানে ক্যালকুলেটরের হেল্প না নিলেও এটা খুব সহজেই চিন্তা করলেই বলে ফেলা যায়। কীভাবে বুঝো, এইখানে তুমি এই জিনিসটাকে 2টা ভাগে ভাগ করো তো। 2টা ভাগে যদি ভাগ করে ফেলো, তাহলে এইটাকে মনে করো আমি ভাগ করলাম -π/4 থেকে একদম 0 পর্যন্ত, আর আরেকটা ভাগ দিলাম 0 থেকে বাকিটা π/4 এইটুকু। অর্থাৎ -45 থেকে 0 পর্যন্ত আর 0 থেকে +45 পর্যন্ত, এই দুই কেসে আমি ভাঙলাম। এই দুই কেসে ভেঙে একটু দেখি তো কি হয়। তুমি খেয়াল করো, এই যে পজিটিভ রেঞ্জে এই জায়গাটায় তুমি একদম কমন সেন্সেই বলে দিতে পারো না যে cos u/2 বড়, এটা তো কমন সেন্সেই বলা যায়। আমরা কি জানি 0 ডিগ্রিতে কজের মান সর্বোচ্চ 1 আর সাইনের মান 0। এখন যত অ্যাঙ্গেল বাড়াবো 10, 5, 15 এভাবে করে করে যত আমরা 0 থেকে অ্যাঙ্গেলটা বাড়াবো, যত অ্যাঙ্গেল বাড়াতে থাকবো সাইনের মান তত বাড়বে, কজের মান তত কমবে। কত দূর পর্যন্ত? একদম 90 পর্যন্ত। তবে 45-এ গিয়ে কি হয়, 45-এ গিয়ে তারা ইকুয়াল হয়। কজের এখানে কজের 0-তে মান ছিল 1, 45-এ তার মান 1/√2। সাইনের 0-তে মান ছিল 0, সে ধীরে ধীরে বাড়ে, কত হয়ে যাবে, 45-এ গিয়ে 1/√2 হবে। আলটিমেটলি বুঝাই যাচ্ছে যে আমাদের তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে 0 ডিগ্রিতে cos 1 ছিল, সেখান থেকে কমে কমে 45-এ 1/√2 আসলো। আর সাইনের কেসে ব্যাপারটা কীরকম, সাইনের কেসে ব্যাপারটা হচ্ছে যে সে 0 ডিগ্রিতে 0 ছিল, 45-এ সে বেড়ে 1/√2 আসলো। অর্থাৎ 45-এ গিয়ে তারা ইকুয়াল হয়। তার আগ পর্যন্ত 45-এর আগ পর্যন্ত cos অলওয়েজ বড় সাইনের তুলনায়, কমন সেন্সেই বোঝা যায়। তাহলে আলটিমেটলি এখানে তো 45 ইনক্লুডেডই না, 45 তো ইনক্লুডেড না। তাহলে আলটিমেটলি বোঝাই যাচ্ছে যে তাদের তুলনা করলে, তাদের মানের তুলনা করলে অলওয়েজ কজটা সাইনের তুলনায় সবসময় বড়। এখন এটা গেল এই 0 থেকে +45 পর্যন্ত। এখন নেগেটিভের কেসে কি হয় আসলে, নেগেটিভের কেসে তুমি খুবই সিম্পলি বলতে পারবা যে নেগেটিভের কেসে আমরা কি জানি, cos of -θ মানে হচ্ছে cos θ, অর্থাৎ cos of -15 ডিগ্রির ভ্যালু কত, cos 15 ডিগ্রি। তো আলটিমেটলি বোঝাই যাচ্ছে যে এই মাইনাস অ্যাঙ্গেলগুলোর জন্য cos অলওয়েজ পজিটিভই আছে, কারণ কজের কেসে অ্যাঙ্গেলের মাইনাস হওয়া না হওয়াটা ওর উপরে ইম্প্যাক্ট ফেলতে পারে না। cos of -θ = cos θ, মাইনাসের ওই ইম্প্যাক্টটা এখানে নাই। তাহলে আলটিমেটলি বুঝাই যাচ্ছে যে মাইনাসের রেঞ্জে তাহলে কি হবে, cos আবারও ঘুরে ফিরে তাই হবে, অর্থাৎ 0 ডিগ্রির জন্য সে 1 দিবে, আর -45-এর জন্য আবারও ঘুরে ফিরে 1/√2 দিবে, কমতে কমতে 1/√2 পর্যন্তই আসবে। কিন্তু সাইন কি হয়ে যাবে, সাইন তো আলটিমেটলি এখানে -θ জন্য কি হয়ে যাবে, নিজে মাইনাস হয়ে যাবে। সাইনের মান সবসময় কি হয়ে যাবে, সাইন অফ -θ মানে -sin θ, অর্থাৎ এখানে সাইন অফ -10 ডিগ্রি = কি আসবে, -sin 10 ডিগ্রি। অর্থাৎ সে সবসময় মাইনাসের ভিতরেই থাকবে। তার এইখানে 0 ডিগ্রির কেসে মান হবে 0, আর -45 ডিগ্রিতে মান হবে -1/√2।
-1/√2, সো আলটিমেটলি এই রেঞ্জে। সো সে তো অলওয়েজ 0 থেকে শুরু করে এই পর্যন্তই আসে, সো সে তো আসলে পজিটিভের তুলনায় সবসময় ছোটোই আছে। আমি পজিটিভ যে কোনো একটা সংখ্যাকে নেগেটিভ যে কোনো সংখ্যার থেকে বড় বলতে পারি না, ঠিক এই কেসে এরকম ব্যাপারটা। তাহলে আলটিমেটলি এইখান থেকে আমরা দেখতেছি যে আচ্ছা এই দুইটা রেঞ্জের কেসে এই পুরো রেঞ্জটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, এই কেসে আমরা কমন সেন্সে বললাম যে কসটা বড়, এই কেসেও কসটাই বড়। তাহলে ওভারঅল এই পুরো রেঞ্জে সবসময় কি হয়, কস বড় হয়। তার মানে কস যেহেতু বড় হয়, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই বড় থেকে ছোট মাইনাস করলে এইটা পজিটিভ দিবে, এইটা কি দিবে, ছোট থেকে বড় মাইনাস করছো এটা নেগেটিভ দিবে। তার মানে এইটা লেখাটা আসলে ইনকারেক্ট, বুঝছি। এই কারণে সেফ থাকতে হলে কি লিখতে হবে, মড দিতে হবে। মড দিলে তখন ব্যাপারটা কারেক্ট হবে দুই কেসে, বুঝছি। আমরা মডটা একটু সরাই দিই, এই জিনিসগুলো রাখলাম। তো দেখো এইখানে আমি একটা প্রবলেমেরই এখনও পুরো সলিউশন শেষ করিনি, কিন্তু অনেকগুলো ডিটেল কিন্তু আমি একদম ভেঙে ভেঙে বলার ট্রাই করতেছি। আমার এই প্লেলিস্টগুলোর উদ্দেশ্যই এগুলা, যে আমি যতটা পারা যায় একদম নিট ডিটেইলিংগুলো স্টুডেন্টদের যতটা আমার চোখে পড়ে সেই অনুযায়ী ঠিক করে দেওয়ার ট্রাই করব, যাতে করে ওদের আলটিমেটলি সূক্ষ্ম পয়েন্টগুলোতে ডাউট না থাকে, সেগুলোর ব্যাপারে ক্ল্যারিটি গ্রো করে। এখন তাহলে আমরা এইখান থেকে এই ব্যাপারটুকু সম্পর্কে আশা করা যায় একদম টোটালি ক্লিয়ার হতে পারছি। অ্যান্ড এইখানে কখনো আমরা আসলে এখন থেকে চেষ্টা করব এই ভুলটা না করার, যাতে করে আমাদের সবসময় এইটা মেনটেন করি, অর্থাৎ √α² mod of আলফা হয়, অর্থাৎ আমাদের বর্গমূলটা রিয়েল ডোমেইনে যখন কাজ করতেছি পজিটিভ কোনো কিছুর বর্গমূল সবসময় আমরা পজিটিভই রাখি, এই ব্যাপারটা যাতে ঠিকঠাক রাখি, বুঝছি। তো তার মানে এইখানে সিমিংলি খুবই ট্রিফলিং একটা ইস্যু, খুবই কি বলবো সূক্ষ্ম একটা ইস্যু, যে এখানে কি এমন হয়েছে, এখানে জাস্ট সিম্পলি tan² রুট দিয়ে tan θ লিখে দিছে, আর কি আছে। কিন্তু এখানকার কেসেও এইটার ভেতরেও আসলে আমাদের বেশ কিছু জিনিস বোঝার ছিল, কেন আমরা tan θ লিখলাম, কেন আমরা -tan θ লিখলাম না, সেই ব্যাপারটা কিন্তু আমাদের বোঝার ছিল। এবং এই আন্ডারস্ট্যান্ডিংটার উপরে বেস করে কিন্তু আমাদের প্রবলেমে অলরেডি চলে আসছে। সো এই জিনিসগুলোকে হেলাফেলা করা উচিত হবে না। ওকে, তাহলে এখন আমরা আলটিমেটলি এইখান থেকে এই উত্তরে এসে পৌঁছাতে পারছি, অ্যান্ড এই পর্যন্ত বুঝছি। এখন ফাইনালি আমি কি বলছিলাম, যে এখানে আসলে এই যে এইগুলোর কেসে যে চেইন রুল অ্যাপ্লাই করেও যে আসলে একই জিনিস আসা যাবে, সেই জিনিসটা আমি তোমাদেরকে একদম চাক্ষুষ প্রমাণ দিব, করে দেখাবো। তো চলো এবার সেই জিনিসটা করে ফেলি এখানকার কেসে। তাহলে আমরা চেইন রুল দিয়ে খুব কুইকলি করে ফেলি, আমি তো স্টেপগুলো বলেই দিছি। প্রথমে হচ্ছে sin x, তার মানে cos x হবে, অর্থাৎ এখানে সিম্পলি হবে cos of 2 tan inverse √1 - x/1 + x থাকলো। এরপরে কি করতে হবে, এইটাকে x ধরছি, তাহলে 2x এর ডেরিভেটিভ কত, শুধু 2, তাহলে শুধু 2 থাকলো। এইবার tan ইনভার্স সামথিং, এই পুরোটা x, এই পুরোটা যদি x হয়, tan ইনভার্স সামথিং এর ডেরিভেটিভ কত, 1/1 + x²। এখন x এর রোল প্লে করতেছে এই পুরোটা, এটার উপর স্কোয়ার দিলে আসবে 1 - x/1 + x থাকলো। এইবার এখন কি করতে হবে, এই পুরোটা x হয়ে গেছে, এর ডেরিভেটিভ দিয়ে গুণ দিতে হবে। এর ডেরিভেটিভ যদি তুমি করতে চাও তাহলে u/v এর ফর্মুলা, তাহলে v² v ddx of u - u ddx of v ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি দাঁড়াবে, 1 + x, এখানে দাঁড়াবে √1 + x টাইমস 1/2 √1 - x, উপরে মাইনাস দিলাম। এরপরে √1 - x 1/2 √1 + x, তারপরে উপরে +1, দ্যাটস ইট। এই তো, এইবার এখন এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে দেখবো আমরা ওই জিনিসটাই আসবে। দেখি আমরা সিম্পলিফাই করি। প্রথমেই খেয়াল করো cos of 2 tan ইনভার্স এটা দেওয়া আছে। তাহলে আচ্ছা এখান থেকে আমরা কাজ করতে পারি না, cos 2 θ শেপে আছে না এটা, আর এই অ্যাঙ্গেলটার কেসে এখানে আমরা tan ইনভার্স দেখতে পাচ্ছি। তাহলে আমরা cos 2 θ এই ফর্মুলাটা পড়ছি কিনা বলো তো, 1 - tan² θ/1 + tan² θ। এইটা জিনিস যদি পড়ে থাকি তাহলে এখন এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিব, সো দ্যাট এই tan ইনভার্স আর tan এ ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি আমাদের ভিতরে জিনিসগুলো পড়ে থাকে। তাহলে কি দাঁড়াবে এখানে, 1 - tan² θ, তার মানে রুটও চলে যাবে 1 - x/1 + x, আর এখানে থাকবে 1 + 1 - x/1 + x থাকলো। এখানে এটাকে সিম্পলিফাই করলে কি আসবে বলো, 1 + x 1 + x উপরে চলে যাচ্ছে, আর এখানে থাকে কত, 1 + x 1 - x কেটে যাবে, তার মানে 2 থাকবে। সিম্পলিফাই করলে ডিরেক্ট আমি লিখে দিই, এখানে থাকে নিচে 2 উপরে 1 + x, এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল, এই 1 + x এর সাথে এই 1 + x ক্যান্সেল আউট হয়ে গেল। এই তো, এখন বাকি জিনিস ক্যালকুলেট করবো আমরা। বাকি জিনিস যদি ক্যালকুলেট করতে যাই তাহলে কি দাঁড়ায়, এখান থেকে দাঁড়াচ্ছে 2 √1 - x আর 2 √1 + x, তার মানে 2 √1 - x², এটা দাঁড়ালো। আর উপরে কি দাঁড়ায়, উপরে হচ্ছে মাইনাস থাকলো, মাইনাস কমন নিয়ে যদি আমরা বাইরে রেখে দিই তাহলে 1 + x + 1 - x,
একটু দ্রুত করলাম ক্যালকুলেশনটা, ক্যালকুলেশনের কেসে তো না বোঝার কিছু নাই আই গেস, তো এখানে আমরা ক্যালকুলেশনটা নিজেরা আই হোপ করে নিতে পারবো। আচ্ছা তাহলে এখানকার কেসে এখানে কি থাকে বলো, এখানে এরও লসাগু 1 + x, এরও লসাগু 1 + x ক্যান্সেল আউট হয়ে চলে গেল, উপরে থাকে 1 + x মাইনাস 1 + x, তার মানে উপরে থাকে টুয়াইস x, নিচে থাকে 2 আর টুয়াইস x, 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে থাকলো এটা। এখন এটার মাঝে এইখানে কি থাকে, এখানকার কেসে এখানে থাকে মাইনাস, এটা থাকে 2, তাহলে এখানে -2, এখানে 2 √1 - x², এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে থাকলো -x/, এটা দেখো যা আমরা বের করছিলাম তাই কিন্তু আছে, যা বের করছিলাম তাই কিন্তু আছে, খালি ঝামেলা হচ্ছে এই জিনিসটা অত সহজে আমরা পাইনি, আমাদেরকে বেশ কুস্তি করতে হয়েছে, তাই না? আমাদেরকে বেশ কিছু জিনিস বেশ ঝামেলা পোহাতে হয়েছে। সলভ করা গেছে অবশ্যই সলভ করা যাবে, তুমি যদি এই উপায়ে আগায় সলভ করো, ফাইনালি একদম ঠিকঠাক আনসার দাও, কোনো সমস্যা নেই, তাহলেও ফুল নাম্বারই পাবা। কনটেক্সটটা বোঝা গেছে, তাহলে আমরা কেন অ্যাজিউম করে কাজগুলো করি এটার প্রেমিসটা বা কনটেক্সটটা ক্লিয়ার করছি, যে ওয়াই ডু উই ডু দ্যাট, ওটা আসলে মুখস্থ, ওটার কি কোনো সেন্স নাই, কেন আমরা করি সেই ব্যাপারটা ক্লিয়ার করার ট্রাই করছি। কোনো জিনিস যখন তোমার কাছে আসলে সেন্স মেক করবে না, তখন ওটার লনজিভিটি থাকার পসিবিলিটি কমে যাবে, বুঝছো? ওটা তোমার কাছে দীর্ঘস্থায়ী হওয়ার চান্সেস কমে যাবে, তো এই কারণে সব কিছু আসলে বুঝে পড়াটা খুব জরুরি। আচ্ছা তাহলে আমরা এখানে কি করছি, আমরা এখানে প্রথমত এগুলো কেন অ্যাজিউম করে নেই সেই ব্যাপারটা টোটালি ক্লিয়ার করছি, তারপরে এই উপায়ে যে সলভিংটা করছি, এই সলভিংয়ের প্রত্যেকটা পয়েন্ট আমরা একদম ঠিকঠাক বুঝে আগাইছি গেল। এরপরে এইখান থেকে এই যে মড অফ আলফা স্কোয়ারের কেসে এটার মান যে আসলে √α² কেসে এটার মান যে আসলে মড অফ আলফা হয়, এই ব্যাপারটার কেসে এটা কেন হয়, কীরকম, এটা সম্পর্কে টোটালি ডিটেইলে আলোচনা করা হয়েছে, এবং সেটার যে আসলে অ্যাপ্লিকেশন আছে আমাদের অ্যাডমিশনের প্রবলেমগুলোতে, সেই জিনিসটা খুবই ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করা হয়েছে। সো আই হোপ এইটা ক্লিয়ার হয়েছে, এই ভুলটা আমরা করবো না, এই ভুলটা খুব রেগুলারলি করতে দেখা যায়, এই জন্য আমি ইচ্ছা করে এটার একটা সাপ্লিমেন্টারি প্রবলেম এখানে রাখছি। আচ্ছা বাই দ্য ওয়ে, এই প্রবলেমটা কিন্তু আমি ট্রাইগোনোমেট্রি প্লেলিস্টে, মানে এই প্লেলিস্টের ট্রাইগোনোমেট্রি ভিডিওতে করে দিছি, বুঝছো? তুমি এইটার যদি একদম পরিপূর্ণ সলভটা দেখতে চাও, তাহলে তুমি ট্রাইগোনোমেট্রি পার্ট 2 ভিডিওটাতে যাবা এই প্লেলিস্টেরই, তাহলে একদম সবার লাস্টের দিকে গিয়ে এই জিনিসটা পেয়ে যাবা, ওটা দেখে আসতে পারো যদি তোমার প্রয়োজন বোধ করো। তারপরে আমরা কি করলাম, তারপরে আমি যে তোমাদেরকে শুরুতেই বলছি যে আলটিমেটলি এই প্রবলেমগুলো আমাদের চেইন রুল, U/V ফর্মুলা, UV ফর্মুলা, এই যে বেসিক যে কম্পোনেন্টগুলো যেগুলো শিখছি সেগুলো দিয়েও করা যেত, অবশ্যই করা যাবে, অ্যান্ড সেইটার কেসেও একই উত্তর যে আসলে আলটিমেটলি আসে সেই ব্যাপারটাও একদম পুরোটা ক্যালকুলেট করে তোমাদের দেখাই দিছি, যাতে করে এইটার ওভারঅল প্রেমিসটা সম্পর্কে কোনো রকম কোনো ডাউট স্টুডেন্টদের না থাকে, বুঝছি? তাহলে আশা করা যায় এইখান থেকে যেই কাজগুলোতে আমাদের এই যে অ্যাজিউম করে নিয়ে ডিফারেন্সিয়েট করার ব্যাপারটা, এই ধরনের জিনিসপত্র নিয়ে আমাদের কনসেপচুয়াল কোনো ঝামেলা নাই আপাতত, আমরা একদম কনসেপচুয়ালি ক্লিয়ার হয়ে গেছি। সামনে যতগুলো কেসেই এরকম জিনিসপত্র আসবে যেখানে অ্যাজিউম করে নিতে হবে, সেগুলো নিয়ে আমাদের কোনো ডাউট ইনশাল্লাহ থাকবে না আগাই সামনে। তাহলে আমরা পরের প্রবলেমে যাই। হ্যাঁ, পরের প্রবলেমে কি বলছে, এখানে বলা হয়েছে যদি y = ax × 1 - x এর রেখার মূলবিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে, তবে a এর মান নির্ণয় করো। আচ্ছা প্রথমে আমরা সলভ করে নিই, তারপর এক্সপ্লেইন করবো। তো এখানে y এর মান বলছে y = হচ্ছে ax - ax², তাই না? তাহলে এইটার ফার্স্ট ডেরিভেটিভ, এটা তাহলে কি আসবে, এখানকার কেসে আসে a, আর হচ্ছে এখানে আসে -2ax। আচ্ছা আমাদের মূল বিন্দুতে লাগবে, তার মানে y1 at x = 0, y = 0, এটা তাহলে কত আসে, খুবই সিম্পলি a আসে। এখন এইটার কেসেই আবার বলে দেওয়া আছে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, তার মানে এটা হবে ±√3, দ্যাটস ইট। এই তো আমাদের সলভিংয়ের কাজটা হয়ে গেছে। এইবার আমরা এখান থেকে একটু এক্সপ্লেইন করি যে কি করলাম। খেয়াল করো, এইখানে কোন একটা বক্ররেখার সমীকরণ যখন দেয়া থাকবে, সেইটার ফার্স্ট ডেরিভেটিভ আসলে কি ডিনোট করে বা কি প্রকাশ করে, ওটা দিয়ে কি বোঝায় সেটা বুঝতে হবে আর কি। তো এখানে যে কোনো একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, ওটার ফার্স্ট ডেরিভেটিভ আসলে আমাদেরকে ওইটার প্রতি পয়েন্টে স্পর্শকের ঢালের ব্যাপারটা জানান দেয়। কীরকম বুঝো, এই যে এইটা হচ্ছে একটা বক্ররেখার সমীকরণ, এইটা একটা বক্ররেখার সমীকরণ, এইটার এই যে ফার্স্ট ডেরিভেটিভ করছি, আচ্ছা ফার্স্ট ডেরিভেটিভকে আমরা y' y1 ddx অফ y এরকম বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। আমি সাধারণত এই y1টা প্রেফার করি। কেন প্রেফার করি বলে দিই।
খেয়াল করো তোমাদের অনেকেই স্টুডেন্টদের কেসে যখন পর্যায়ক্রমিক অন্তরজ পড়াতে যাই অর্থাৎ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পড়াতে যাই তখন যখন তারা এই নোটেশনটা ইউজ করে ওয়াই প্রাইম, এখন যখন ম্যাথগুলো আসলে একটু লেন্দি হয় তখন দেখা যায় যে 3বার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে বা 4বার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, এরকম ম্যাথও আছে। তো সেগুলোর কেসে দেখা যায় ওরা এই যে ওয়াই ডাবল প্রাইম থেকে তারপরে এইখানে পরের লাইনে যখন কাজ করতে যায় এই একটা প্রাইমও যদি একটু অস্পষ্ট হয় তখন আসলে খুবই সিম্পলি এটা ট্রিপল প্রাইম হওয়ার কথা, তখন এটাকে তারা যদি ওয়াই প্রাইম পড়ে ফেলে তখন তারপরের বার ভুল হয়ে যায়। কারণ একটাও যদি তোমার চিহ্নটা একটু অস্পষ্ট হয় বা কোনো কিছুর সাথে মিলে যায় তখন আসলে আলটিমেটলি তোমার ভুলের চান্স থাকে। তো এই কারণে আমি সবসময় সাজেস্ট করি y1 লিখবা, বেশি লিখতেও হচ্ছে না, ddx অফ y তোমাকে বারবার পুরোটা তুলতে হচ্ছে না, বুঝছি? যেমন তুমি যখন y2 লিখতে যাবা তখন আসলে এই নোটেশনে লিখতে গেলে কি লিখতে হবে, ডি স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার অফ dx স্কোয়ার অফ y, কি দরকার এই পুরোটা লেখার, সিম্পলি y2 লিখবা, বুঝছো? দ্যাটস ওয়াই আমি এই নোটেশনটা প্রেফার করি বা সাজেস্ট করি। তো এখানেও আমরা সেই কাজটাই করছি। তাহলে এটা ফার্স্ট ডেরিভেটিভ y1 এর কেসে আমরা দেখতেছি এটা আসছে। এই y1টা কি ডিনোট করে, এই y1টা ডিনোট করে x, y পয়েন্টে অঙ্কিত স্পর্শকের ঢাল, বুঝছো? x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালটা সে মিন করে। এখন দেখো এখানে কি বলে দিছে, এইটার একটা সার্টেইন বিন্দুতে বলে দিছে, তাহলে x আর y এর মান দিয়ে দিছে, মূল বিন্দুতে বলে দিছে। মূল বিন্দুতে মানে কি, মূল বিন্দুতে হচ্ছে xও 0 yও 0, এই যে দ্যাটস ওয়াই আমরা মূল বিন্দুতে বসানোর জন্য xও 0 yও 0 বসায় ফেলছি। এখন যেখানে x আছে সেখানে 0 বসাই দিব, যেখানে y আছে 0 বসাই দিব, 0 নাই x আছে এখানে, x এর জায়গায় 0 বসাই দিলাম, এই পুরোটা 0 হয়ে গেল, থাকলো এটুকু গেল। এইটাই হচ্ছে তাহলে কি x0 y0, অর্থাৎ মূল বিন্দুতে ওই মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল হচ্ছে a। এখন এটা সম্পর্কে কি বলছে, মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এখন বুঝো x অক্ষের সাথে যদি কেউ θ ডিগ্রি কোণ তৈরি করে তখন আসলে সেটা ঢাল কি হয়, tan θ হয় ঢালটা। আচ্ছা tan θ যে ঢাল হয়, এইখানে তোমাদের কিছু টেক্সট বুকে আসলে এই যে কোন দিকে 60 ডিগ্রি কোণটা, এটা কি x অক্ষের এই x অক্ষের সাথে এই রেফারেন্সের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাকি ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এটা কি পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, এই জিনিসটা যেহেতু ডিফাইন করে দেওয়া নাই তো তোমাদের কিছু টেক্সট বুকে এই কেসে প্লাস মাইনাস দুইটাই নেওয়া হয়েছে। তো দ্যাটস ওয়াই আমি আসলে প্লাস মাইনাস দুইটা নিয়েই দেখাইছি। জেনারেলি যেটা হয় বাই ডিফল্ট আমাদের কোনো একটা অ্যাঙ্গেল যদি বলে দিয়ে ওটার দিকটা না বলে দেয় যে ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে, পজিটিভ অ্যাঙ্গেল নাকি নেগেটিভ অ্যাঙ্গেল, জেনারেলি আমরা পজিটিভ অ্যাঙ্গেলই ধরে নিই, বুঝছো? তো এখানে আমার মনে হয় শুধুমাত্র +√3ও যদি আনসার দাও তাহলে আসলে ভুল হওয়ার কথা না আমার কাছে মনে হয়। তাও আমি একটু সেফ প্লে করার জন্য দুইটাই রাখছি, বুঝে গেছে? এই তো তাহলে এখান থেকে আমরা খুবই সিম্পলি থেটা দেওয়া আছে tan θ, এটা করলেই ঢাল আসবে, প্লাস মাইনাস দিয়ে ফেলছি, ওই কী কারণে সেই জিনিসটা বলে নিছি, তারপরে সেখান থেকে আমরা মানটা পেয়ে গেছি। তাহলে a এর মান হতে হবে +-√3, বুঝছো? এইটাই হচ্ছে আমাদের আনসার। আই হোপ বোঝা গেছে। এই যে কোনো একটা বক্ররেখার কেসে ওর ফার্স্ট ডেরিভেটিভ x, y বিন্দুতে ওর অঙ্কিত স্পর্শকের ঢাল নির্দেশ করে, এই সংক্রান্ত কিন্তু অনেক কোয়েশ্চেন সামনে আসবে। আচ্ছা এই তো আনসারে লেখা আছে √3 ধনাত্মক দিকে 60 ডিগ্রি, -√3 যখন ঋণাত্মক দিকে এই কোণটা 60 ডিগ্রি, এটা কোন দিকে বলে দেওয়া নাই। আচ্ছা সামনে আগাই, এরপরের প্রবলেমে কি বলছে, এখানে বলছে ddx অফ y নির্ণয় করো যখন এই জিনিসটা = 0, অর্থাৎ e2x + 5y³ + 3 cos of xy = 0। আচ্ছা তো এইটার কেসে আমরা আগে সলভটা করে ফেলি। হ্যাঁ তাহলে এখানে সলভ করতে গেলে আমরা কি লিখতে পারি, ddx অফ y = -del x of f by del y of f। আচ্ছা এখন তাহলে আমরা মানগুলো বসাই দিই, মানগুলো কি আসে দেখি। আচ্ছা এখানকার কেসে আমরা যদি x এর জন্য করতে চাই তাহলে 5y³ ক্যান্সেল আউট হয়ে চলে গেল, তাহলে পড়ে থাকলো 2e⁻²x, তারপরে কি থাকবে cos আছে যেহেতু -3 sin xy, আর yটা সামনে চলে আসবে। এবার y এর জন্য করলে এটা বাদ, এটা পড়ে থাকবে, তাহলে এখানে 3y², তার মানে 15y² থাকলো। এরপরে কি, এরপরে হচ্ছে যে আবার যেহেতু cos আছে তাহলে -3 দিয়ে sin লিখব xy, এবার x পড়ে থাকবে। এই তো এইটাই হচ্ছে আমাদের আনসার। প্রথমে আমরা একটু আনসারটা মিলাই ফেলি, তারপরে আমরা এইটাতে কি হলো না হলো সেই ব্যাপারগুলো বুঝবো। এইখানে এই পার্শিয়াল ডেরিভেটিভের চিহ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই সিম্পল জিনিস, বুঝবা। উত্তরটা মিলাও। হ্যাঁ 3y sin xy -2e⁻²x,
আচ্ছা আমরা মাইনাসটা ভেতরে নিয়ে যাইনি, একই জিনিস। তাহলে 2e² 2x - 3y sin y, ঠিক আছে গেল। এরপরে কি, এরপরে হচ্ছে নিচে হলো 15y² - 3x sin xy, 15y² - 3x sin xy, এই তো ঠিকঠাক আছে। একটু 2xটা ক্লিয়ার করে লিখি। এইবার একটু বুঝি এখানে কি হলো। আচ্ছা এখানকার কেসে দেখো, যখন কোনো একটা সমীকরণ তোমার কাছে এইভাবে দেওয়া আছে, অর্থাৎ এখানে তোমার এক্স চলক আছে, ওয়াই চলক আছে, অর্থাৎ এটাকে এইভাবে বলতে পারি ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, এই শেপে জিনিসটা দেওয়া আছে থাকলো। এটা তোমার প্রদত্ত তথ্য, তাই না? প্রদত্ত তথ্যটা তোমার এই শেপে দেওয়া আছে। এখন যখন এই জিনিসটা এই শেপে দেওয়া আছে, এইখানকার কেসে তোমাকে যদি বলে ddx অফ ওয়াই এর মানটা নির্ণয় করতে, তাহলে সেইটার কেসে তুমি কি করতে পারো? সেইটার কেসে তুমি বলতে পারো এটা হচ্ছে মাইনাস ডেল ডেল ওয়াই অফ এফ, এখানে থাকবে ডেল ডেল এক্স অফ এফ। এখন এই যে ডেল ডেল এক্স আর আমরা এখানে লিখতেছি ddx, এই দুইটার পার্থক্যটা প্রথমে বুঝতে হবে। যখন আমরা এই অপারেটরটা লিখি ddx অফ সামথিং একটা ফাংশনের কেসে, তখন আসলে এক্স এর সাপেক্ষে ওই ফাংশনটার আমরা ডেরিভেটিভ বের করতেছি, এইটা হলো ডেরিভেটিভ। কিন্তু যখন আমরা এই জিনিসটা লিখব ডেল ডেল এক্স অফ এফ, এইখানে আমরা এক্স এর সাপেক্ষে এই এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ বের করতেছি। বুঝছি, এটা ডেরিভেটিভ না, এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। তো এখানকার কেসে ডেরিভেটিভ আর পার্শিয়াল ডেরিভেটিভকে মিলায় ফেলা যাবে না। পার্শিয়াল ডেরিভেটিভ আর ডেরিভেটিভের মাঝে বেসিকলি কাজটার মাঝে কি ডিফারেন্স আছে, সেই জিনিসটা যদি একটু একটা এক্সাম্পল দিয়ে বুঝি আমরা। ধরে নাও তোমার এখানকার কেসে তোমাকে এই জিনিসটা এভাবে দেওয়া আছে যে 3x² y = 7 মনে করো। এখন এইটাকে তুমি যদি উভয় পক্ষকেই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে যাও, তখন তুমি কি লিখবা খেয়াল করো। তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে, তুমি দেখতেছো এখানে 3 তো নিজের মতো থাকলো, এখানে x² এইটাও একটা ডিফারেন্সিয়েবল ফাংশন, y সেও একটা ডিফারেন্সিয়েবল ফাংশন। সাধারণত আমরা ওয়াইকে চলক হিসেবে বিবেচনা করি, তাই না? এটাকে তো আমরা ধ্রুবক হিসেবে বিবেচনা করি না। তাহলে আলটিমেটলি বোঝাই যাচ্ছে এটাও ডিফারেন্সিয়েবল, এটাও ডিফারেন্সিয়েবল। তাহলে আমরা এখানে কি করি? ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করি। দুইটা ডিফারেন্সিয়েবল ফাংশন, একাধিক ডিফারেন্সিয়েবল ফাংশন গুণ অবস্থায় আছে, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব। ইউভি ফর্মুলাটা কীরকম? ইউভি ফর্মুলাটা কেসে এখানে যেটা হয়, একটাকে স্থির রেখে আরেকটা ডেরিভেটিভ করি। তাহলে এখানে আমরা প্রথমেই x² স্থির রাখলাম, এইবার y এর ডেরিভেটিভ করব, তার মানে এখানে লিখব ddx অফ y থাকলো। এরপরের বার যেটা করব, y কে স্থির রাখবো, x² ডেরিভেটিভ নিব। তাহলে y কে স্থির রাখলাম, x² ডেরিভেটিভ কত? 2x। এই তো এইখানে, আর ডান পাশে তো 0, x এর সাপেক্ষে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0। আলটিমেটলি তাহলে আমরা দেখতেছি যে এইখান থেকে এই পুরো জিনিসটাকে যদি আমরা উভয় পক্ষকেই x এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করতে চাই, যেখানে x² এটাও ডিফারেন্সিয়েবল, y সেও নিজে ডিফারেন্সিয়েবল, তখন আমরা কি করছি? 3 কে নিজের মতো বাইরে রাখছি, এইখানে এটাও ডিফারেন্সিয়েবল, এটাও ডিফারেন্সিয়েবল, তার মানে দুইটাকেই ডিফারেন্সিয়েবল ফাংশন হিসেবে কনসিডার করে তখন আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করে কাজটা করে আগাইছি, তাই না? দেখো তাই তো হয়েছে, x² ddx অফ y প্লাস y কে স্থির রাখছি, এবার x² ডেরিভেটিভ করলে 2x, এই জিনিসটা করে আগাই গেছি। তার মানে এখানে মেইন থিমটা হচ্ছে এখানে x এবং x এর বিভিন্ন ঘাত এই সংক্রান্ত ব্যাপার, অর্থাৎ x এর যে কোনো ফাংশনকে সেটাকে ডিফারেন্সিয়েবল হিসেবে ট্রিট করি, y বা y এর যে কোনো ফাংশনকে সেটাকেও ডিফারেন্সিয়েবল হিসেবে ট্রিট করি। x আর y দুইটাকে ডিফারেন্সিয়েবল হিসেবে ট্রিট করা হয় এইখানে। কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ যখন তুমি করবা, তখন তুমি যার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছো শুধুমাত্র তাকেই চলক হিসেবে বিবেচনা করবা, এ বাদে বাকি যা চলক থাকুক, চলক ধ্রুবক যা আছে বাকি সব কিছু ধ্রুবক এখানে। তার মানে এইখানকার কেসে গতবার ওয়াইকেও আমরা একটা ডিফারেন্সিয়েবল ফাংশন হিসেবে ট্রিট করছি, এইবার ওয়াইকে ডিফারেন্সিয়েবল ফাংশন হিসেবে ট্রিট করবো না, আমরা খুবই সিম্পলি বলবো যে ওয়াইও হচ্ছে একটা কি কনস্ট্যান্ট, এক্স বাদে যা কিছু আছে সব কনস্ট্যান্ট, কথা শেষ। শুধুমাত্র এক্স হচ্ছে ভ্যারিয়েবল, বাকি সব কনস্ট্যান্ট। এইটা ভেবে যখন আমরা কাজগুলো করি সেটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। 3x² y = 7, এইটার কেসে তুমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ করো তাহলে কি আসবে? 3ও কনস্ট্যান্ট, yও কনস্ট্যান্ট, এক্স বাদে যা আছে সব কনস্ট্যান্ট। তার মানে 3y পড়ে থাকলো, x² এর ডেরিভেটিভ কত? 2x, দ্যাটস ইট, ইকুয়াল টু 7 এর ডেরিভেটিভ 0। এই তো এইখানে তখন আলটিমেটলি এই কাজটা এইভাবে করলে এটা আসবে। আচ্ছা একটু দাঁড়াও, এটাকে আমরা সরাই একটা ডট দেই। তার মানে এখানকার কেসে পার্শিয়াল ডেরিভেটিভ করলে ব্যাপারটা এরকম আসবে, আর শুধু ডেরিভেটিভ করলে ব্যাপারটা এরকম আসবে। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ এবং ডেরিভেটিভ নিয়ে আশা করা যে কোনো ডাউট নাই, এবং সামনেও যদি আমরা এগুলো নিয়ে কাজ করি তাহলেও আসলে কোনো সমস্যা হবে না। খেয়াল করো,
আমি কিন্তু যখন কোনো একটা জিনিস প্রথমে ইন্ট্রোডিউস করি তখন অনেক টাইম সেটাতে দেই, ওটা যতভাবে বিশ্লেষণ করা যায়, যতভাবে জিনিসটা ক্লিয়ার করা যায়, ওটার আইডিয়াটা, ওটার কনসেপ্টটা আমি সবগুলো চেষ্টাই করি। অর্থাৎ প্রথমবার আমি সবচেয়ে বেশি টাইম দিব এবং প্রথমবারেই সব কিছু একদম খুঁটিনাটি যা যা আছে সেগুলো বলার ট্রাই করব। এরপরের বার থেকে যখন আসবে তখন আর এত খুঁটিনাটি এক্সপ্লেন করবো না, তখন জাস্ট খুবই সিম্পলি এই যে প্রথমবার যে কাজগুলো করছিলাম এটা রেফারেন্স দিয়ে সামনে আগায় যাব। তোমাদের কাজ হবে যখন প্রথমবার আলোচনা করতেছি খুবই মনোযোগ দিয়ে দেখা এবং এর পরবর্তীতে যতবার সেইটার অ্যাপ্লিকেশন আসতেছে ততবার জিনিসটা ক্যারি অন করতে পারতেছে কিনা, নিজে ধরতে পারতেছে কিনা সেটা যাচাই করা। বুঝছি? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করলেন যে ডিডিএক্স অফ ওয়াই এর কেসে এই জিনিসটা লেখা যায়, এটা কোত্থেকে আসলো? এই ফর্মুলাটার প্রমাণ, এই ফর্মুলাটার কেসে শর্ত কী কী, অ্যাপ্লিকেবিলিটি শর্ত, কখন অ্যাপ্লাই করা যায় না যায়, যেমন এখানে এই জিনিস যদি 0 হয় তাহলে এটা অ্যাপ্লাই করা যায় না, এরকম যা যা কিছু আছে এটা নিয়ে ডিটেল, এগুলো সব অ্যানালিসিস প্লেলিস্টে দেওয়া হবে। বুঝছো? এখন তোমরা অনেকেই আমাকে মেসেজ দিছো যে হ্যাঁ অ্যানালিসিস প্লেলিস্টের কেসে ভিডিওগুলো কেন আসতেছে না। আমার জন্য আসলে বুঝছো সলভিং ম্যারাথনের এই কাজগুলো আগে করা না থাকলে অ্যানালিসিসের ক্লাসটার আয়োজন করা, সেই জিনিসটার সব কিছু সর্ট আউট করা, সব কিছু গুছায় নেওয়া, এটা আমার জন্য খুব হেক্টিক হয়ে যাচ্ছে। একবার যখন সলভিংটা হাতে থাকতেছে তখন হয়তো বা সামনে আগানো আমার জন্য ইজি হচ্ছে। বুঝছো? তো এই কারণে আমি প্ল্যান করছি আপাতত যে শুরুতে আমি সলভিং ম্যারাথনেরই সবগুলো ক্লাস দিয়ে যাব, তারপরে এই সলভিং যখন শেষ হয়ে যাবে তারপরে তখন আমরা সবগুলো ধরে ধরে সেই সলভিংয়ের ক্লাস নোটগুলো ধরে আমার তখন অ্যানালিসিসের কাজগুলো করতে সুবিধা হবে এবং সেটাতে এত বেশি আমার হেক্টিক লাগবে না। দ্যাটস ওয়াই আগে আমি সবগুলো সলভিং ম্যারাথন প্লেলিস্টের সবগুলো ভিডিও দেওয়ার ট্রাই করব, তারপর অ্যানালিসিসের ভিডিওগুলো আসবে। তবে চলে আসবে ইনশাল্লাহ, তোমাদের অ্যাডমিশনের আগে আগেই এই জিনিসগুলো চলে আসার কথা। আচ্ছা, তাহলে এখন দেখো এইটার প্রমাণটা এবং এইটার অ্যাপ্লিকেবিলিটি যত শর্ত টর্ত আছে সব কিছু আমি অ্যানালিসিস প্লেলিস্টে একদম খুঁটিনাটি সব বলে দেওয়া থাকবে। আলটিমেটলি সেখান থেকে তুমি এই জিনিসটা দেখে নিতে পারবে। এখন জাস্ট সেই জিনিসটা জেনে রাখলাম। বুঝছো? তাহলে এখানে আমরা এখানকার কেসে ডিডিএক্স অফ ওয়াই, তার মানে এখানে মাইনাস ডেল ডেল এক্স অফ এফ বাই ডেল ডেল ওয়াই অফ এফ, এই জিনিসটা করলেই আমাদের চলে আসবে ব্যাপারটা। এখন কথা হচ্ছে এইটার কেসে তুমি যদি এই পার্শিয়াল ডেরিভেটিভ এগুলো সম্পর্কে আইডিয়া না থাকতো, এই ফর্মুলা সম্পর্কে আইডিয়া না থাকতো, তুমি খুবই সিম্পলি এটাকে এক্সের সাপেক্ষে দুই পাশে ডেরিভেটিভ করে দিতা, তাও মিলতো, কোনো সমস্যা নেই। জাস্ট আমার কাছে এটা সহজ মনে হয়, দ্যাটস ওয়াই আমি করে দিলাম। বুঝছি? এই জিনিসটা যদি জানা না থাকে একটু তুলে নিতে পারো, আর যদি জানা থাকে তাহলে তো হয়েই গেল। সামনে আগাই, এটার কাছে তো উত্তর মিলাই ফেলছি না আমরা। সামনে আগাই। এরপরের কোয়েশ্চেনে কি বলছে, যদি y is equal to log of sin of e to the power x square হয় তাহলে ddx of y নির্ণয় করো। আচ্ছা, এই প্রবলেমটা সলিউশনে যাওয়ার আগেই একটা জিনিস একটু বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে ক্যালকুলাসের কম্পিটিটিভ এক্সাম, তোমার অ্যাডমিশন পরীক্ষার কেসে তুমি যত জায়গায় ক্যালকুলাসের কেসে এই লগ দিয়ে জিনিসপত্র দেখবা, যদি স্পেসিফিক কোনো বেজ না দেওয়া থাকে তাহলে ধরে নিবা সেটা ন্যাচারাল লগারিদম, অর্থাৎ লগ মানেই লন ধরে নিবা। বুঝছো? লন বা এলএন, ন্যাচারাল লগারিদমের কাজটা ধরে নিবা। অর্থাৎ সেখানকার কেসে একটু উল্টা লিখলাম, সেখানকার কেসে লগ অফ এ এইটাকে ধরে নিবা যে এইটা আসলে লগ অফ ই বেজ এ। বুঝছো? এই জিনিসটা ডিফল্ট ধরে নিবা, বিশেষ করে অ্যাডমিশনের প্রবলেমগুলোতে এবং আরও বিশেষ করে ক্যালকুলাসের কেস। আচ্ছা, তাহলে এখানকার কেসে বলে দেওয়া আছে যে y is equal to log of sin of e to the power x square, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে বলছে। তাহলে আমরা কি করতে পারি, ডিরেক্ট আমরা ডেরিভেটিভ বের করে ফেলি। তাহলে এটার কেসে কি লিখতে পারবো, লন সামথিং, তার মানে 1 ওভার সামথিং, তাহলে 1 ওভার sin e to the power x square, আর এটা ডেরিভেটিভ করলে কি আসে, cos of e to the power x square। এখন যাকে আমরা x ধরছি এটা ডেরিভেটিভ করতে হবে e to the power x square এর ডেরিভেটিভ করতে হবে টুয়াইস x, দ্যাটস ইট। এই তো, তাহলে এখানে আমাদের উত্তরটা কি আসে, 2x e to the power x square cot of e to the power x square, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের আনসার। এইবার আমরা উত্তরটা মিলাই এটার এক্সপ্লেনেশনে যাব। তাহলে এটার আনসার হচ্ছে 2x e to the power x square cot of e to the power x square, ঠিক আছে না? থাকলো। এইবার আমরা এটার এক্সপ্লেনেশনে যাই যে কি করছি। এখানে মূলত সিম্পলি আমরা চেইন রুল অ্যাপ্লাই করছি, জাস্ট দেখে বুঝে যাই এখানে করলামটা কি। এখানে দেখো, এখানে আমি প্রথমে কি বলছি যে লগের কেসে স্পেসিফিক বেস দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে ন্যাচারাল লগারিদম, অর্থাৎ এলএন বা লনের মতো কাজ হচ্ছে। তাহলে লন অফ এক্স
এটা হচ্ছে ওভারঅল শেপটা। লন এক্সের ডেরিভেটিভ কী হয় 1/x, তাই না? তাহলে এই পুরো জিনিসটা প্রথমে এক্সের মতো আচরণ করতেছে, তাহলে এই পুরোটাকে নিচে নামাই দিছি 1/x অনুযায়ী। এরপরে যাকে এক্স বিবেচনা করছি তার ডেরিভেটিভ দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখন এই পুরোটাকে এক্সের মতো বিবেচনা করছি, এই ডেরিভেটিভ কী হবে সাইন সামথিং, সাইন সামথিংয়ের ডেরিভেটিভ হবে কস সামথিং, তা করছি। এখন কস সামথিং কাকে সামথিং বললাম বা কাকে এক্সের মতো আচরণ করালাম, e⁻x²কে, এটাকে ডেরিভেটিভ করতে হবে। e⁻x², এই বেসিক শেপটা হচ্ছে e⁻x, e⁻x-এর ডেরিভেটিভ হলো e⁻x নিজেই। এরপরে কাকে এক্স পড়তেছি, x² এক্স পড়তেছি, তাহলে x² ডেরিভেটিভ, তার মানে 2x, দ্যাটস ইট। এই তো চেইন রুল অ্যাপ্লাই করেই কাজ হয়ে গেছে। আই হোপ এই জিনিসটা ঠিকঠাক বুঝছো। সামনের প্রবলেমে যাই। এখানে বলছে যদি y = tan ইনভার্স √x প্লাস √a বাই 1 - √ax হয়, তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ বের করতে বলছে। তাহলে আমরা বের করে ফেলি এখানকার কেসে। তাহলে আমরা বলতে পারবো y = খুবই সিম্পলি tan ইনভার্স √x প্লাস tan ইনভার্স √a। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কী হবে, এইটার জন্য যেহেতু কনস্ট্যান্ট এক্স ক্যারি করে না, তার মানে 0। এইটার কেসে কি আসবে 1/1 + x², অর্থাৎ x, আর এখানে √x-এর ডেরিভেটিভ 1/2 √x দিয়ে গুণ দিতে হবে, দ্যাটস ইট। এই তো, তাহলে কি থাকে, তাহলে থাকে 1/2 √x 1 + x, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের আনসার। এই যে 1/2 √x 1 + x, এখানে আমাদের তাহলে সলভিং শেষ। এবার এক্সপ্লেইন করি যে কি করলাম। খেয়াল করো এখানে আমাদের এই যে যেই ফাংশনটা দেওয়া আছে, যেটা ডেরিভেটিভ বের করতে হবে, এখানকার কেসে খুব সহজে এটা শুরুতেই সিম্পলিফাই করে নেওয়া যাচ্ছে একটা ফর্মুলার হেল্প নিয়ে। সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এরকম যে tan ইনভার্স m + n বাই 1 - mn, মানে কি, মানেই হচ্ছে tan ইনভার্স m প্লাস tan ইনভার্স n। এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেই খুব সহজেই শুরুতেই আমরা কি করতে পারতেছি, এটাকে সিম্পলিফাই করে নিতে পারতেছি। তাহলে ওই কাজটাই করছি। তাহলে এখানে দেখতেছি m এর জায়গায় আছে √x, n এর জায়গায় আছে √a। ফর্মুলা অ্যাপ্লাই করলে আসে tan ইনভার্স √x প্লাস tan ইনভার্স √a। আচ্ছা, এরপরে এই জায়গাটায় আসার পরে এইখানে ফার্স্ট ডেরিভেটিভ যখন আমরা করব, আপাতত তো কোনো ডেরিভেটিভ করিনি, তাই না? আপাতত জাস্ট এই ফাংশনটাকেই সিম্পলিফাই করছি। ওটা একটা রূপে ছিল, ওটারই একটা ডিফারেন্ট রূপ লিখছি আমরা। এখন এরপরে এই জায়গাটায় এসে তোমরা অনেকেই একটা সিলি মিস্টেক করো, খুব কমনলি দেখা যায়। সেটা হচ্ছে এরকম যে tan ইনভার্স x-এর ডেরিভেটিভ, তাহলে 1/1 প্লাস যাকে x পড়বো, যাকে x বিবেচনা করতেছে এই পুরোটা, এটার উপরে স্কোয়ার, তারপরে তার ডেরিভেটিভ দিয়ে গুণ, প্লাস এইটার কেসেও সেম। এটার কেসেও অনেকে লিখে ফেলো যে 1/1 প্লাস √a এর উপরে হোল স্কোয়ার, তারপরে √a কে আমরা x বিবেচনা করছি, তাহলে এর ডেরিভেটিভ 1/2 √a। এটা করলে হবে? মোটেও হবে না। কেন? কারণ এটা তো এক্স না। আমাদের তো সেই জিনিসগুলোকে আমরা ডিফারেন্সিয়েবল ফাংশন হিসেবে ট্রিট করতে পারবো যারা এক্স ক্যারি করে, বা যদি ওয়াইয়ের সাপেক্ষে কাজ করে ওয়াই ক্যারি করে, অর্থাৎ চলক ক্যারি করতে হবে, তাই না? এখানে তো কোনো চলক নাই, আমাদের এখানে একমাত্র কনসার্নিং চলক হচ্ছে এক্স, তাই না? এখন এক্সের কেসে এখানে তো এক্স নাই, তাহলে আলটিমেটলি এ যেহেতু এক্স ক্যারি করে না, তার মানে পুরোটা একটা কনস্ট্যান্ট। এই ভুল করা যাবে না। তাহলে এটা যেহেতু পুরোটা একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? 0 হয়, তাহলে এখানে আমরা 0 লিখে দিলাম। এই ভুল করো না। আচ্ছা, এরপর আসো এখানে tan ইনভার্স √x, এটার কেসে tan ইনভার্স সামথিং এর ডেরিভেটিভ 1/1 প্লাস x²। এটাকে এইভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে √x এর উপরে হোল স্কোয়ার। সিম্পলি গেল। তাহলে এখানে √x কে x এর মতো ট্রিট করছি আমরা, তাহলে এটার ডেরিভেটিভ নিতে হবে। √x এর ডেরিভেটিভ 1/2 √x, গুণ করে দিছি চেইন রুল অনুযায়ী। তারপরে বাকিটা সিম্পলিফাই করছি, এটাই হচ্ছে আমাদের আনসার। আই হোপ জিনিসটা ঠিকঠাক বোঝা গেছে। ওকে, এরপরে আসো পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমে আমার কি বলছে, এখানে বলা হয়েছে y = sin of m sin ইনভার্স x হলে দেখাও যে 1 - x² y2 - xy1 প্লাস m² y = 0 হবে। তাহলে আমরা আগাই। এটা আমাদের পর্যায়ক্রমিক অন্তরজ ওই চ্যাপ্টার থেকে একটা প্রবলেম দিছে। তাহলে এখানকার কেসে আমরা ডিরেক্ট লিখতে পারবো y1 = হচ্ছে m cos of m sin ইনভার্স x। এরপরে তারপরে কি দাঁড়ায় এখান থেকে 1/√1 - x²। এখন ওই জিনিসটা যদি এই পাশে এনে আমরা স্কোয়ার করে দিই, তাহলে কি দাঁড়াবে 1 - x² y1², এখানে দাঁড়াবে কত m² cos²। মানে কি? cos² মানেই হচ্ছে, আচ্ছা লিখি,
cos স্কোয়ার m sin ইনভার্স x। এখানকার কেসে এটাকে ডিরেক্টলি বলতে পারবো যে m স্কোয়ার cos স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস y স্কোয়ার, দ্যাটস ইট। এরপরে এখন আমাদের তো সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত যেতে হবে আগাই, তাহলে এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে দাঁড়াবে 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এইটার ডেরিভেটিভ হচ্ছে 2y1 y2 প্লাস এরপরে y1 স্কোয়ারকে রেখে দেব। এখন এটা ডেরিভেটিভ কত? মাইনাস টুয়াইস এক্স। এবার এটাতে এম স্কোয়ার নিজের মতো থাকবে, এখানে মাইনাস 2y1, দ্যাটস ইট। এইবার সবগুলো জায়গায় কি কমন? 2y1 কমন। 2y1 যদি আমরা সবাইকে 2y1 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা আনতে বলছে আর কি, y2 মাইনাস এক্স y1 প্লাস এম স্কোয়ার y ইজ ইকুয়াল টু 0। এই তো যা দেখাতে বলছিল সেই জিনিসটা আমরা নিয়ে আসতে পারছি। আই হোপ জিনিসটা বোঝা গেছে। আমরা এখন একটু তাও এক্সপ্লেন করে দিই। খেয়াল করো, এই ধরনের যখন আমরা প্রবলেমগুলো ফেস করব, এই ধরনের প্রবলেম আসলে এগুলো অবশ্যই আমাদের পারতে হবে, অ্যান্ড এগুলো নিয়ে ভয় পাওয়া যাবে না। এখন এগুলোর কেসে আপাতত ওভারঅল অ্যাপ্রোচটা নিয়ে আমি আলোচনা করি। হ্যাঁ, যে আমাদের যখন পর্যায়ক্রমিক অন্তরজ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন রিলেটেড প্রবলেম আসবে, খুব কমন এই টপিকটা থেকে কোয়েশ্চেন আসা খুবই কমন। তো এখানকার কেসে আমরা আসলে কী করব বা কী করলে আসলে কাজগুলো সহজ হয়, কোন কোন জেনারেল স্টেপ আছে। জেনারেল স্টেপগুলোর মাঝে তুমি একটু খেয়াল করো, আমাদের আসলে মেইন ব্যাপারগুলো যেগুলো দিয়ে দিবে সেগুলো হচ্ছে এরকম যে এখানে তোমাকে সাইন ইনভার্স এক্স দিতে পারে, কজ ইনভার্স এক্স দিতে পারে, ট্যান ইনভার্স এক্স দিতে পারে, আর এখান থেকে বাকিগুলো তো বুঝতেই পারতেছো। সাইন ইনভার্স এক্স জানলে তুমি আলটিমেটলি হচ্ছে এখান থেকে কজ ইনভার্স এক্সের ব্যাপারটা জানো, মানে এগুলো যে ইন্টার রিলেটেড। অর্থাৎ আচ্ছা আমি সবগুলোই লিখে দেখাই, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স। খেয়াল করো এখানে সেক ইনভার্স এক্সের কেসে যা আসে মাইনাস দিলেই কোসেক ইনভার্স এক্সেরটা আসে, ট্যান ইনভার্স এক্সের কেসে যা আসে কট ইনভার্স এক্সের কেসে জাস্ট সামনে মাইনাস, এইটার কেসেও তাই। তো আলটিমেটলি এই যে আমি জাস্ট এই জোড়াগুলো থেকে একটা করে নিয়ে কথা বলি, হ্যাঁ, তাহলে সাইন ইনভার্স আর কজ ইনভার্স থেকে শুধুমাত্র সাইন ইনভার্স নিয়ে আমরা কথা বলবো, এইখান থেকে শুধুমাত্র ট্যান ইনভার্স নিয়ে কথা বলি, আর এইখান থেকে মনে করো এটা নিয়ে যদি কথা বলি। তো এইগুলোর কেসে আসলে এটা ডেরিভেটিভগুলো হয় কি? এখানকার কেসে এটা ডেরিভেটিভ হয় রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটার কেসে কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। এইটার কেসে কি হবে? এটার কেসে হবে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাই না? ব্যাপারগুলোতে এরকম। এখন এই যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের কেসে যখনই এটা হলে এইটা দেখাও এই রিলেটেড প্রবলেম আসে, তখন সবচেয়ে বেশি আসবে সাইন কস ট্যান কট এগুলোর ইনভার্স ফাংশনের কেস। সেক ইনভার্স আর কোসেক ইনভার্স খুব একটা আসতে দেখা যায় না, বুঝলাম? তাহলে মূলত আসবে এইগুলো। এখন এগুলোর কেসে তাহলে কী করবো ভাইয়া? এগুলোর কেসে তুমি দেখো এইখানে তুমি যদি সাইনের এক্সাম্পলটা এখান থেকে, যেহেতু একদম সাইনের এক্সাম্পলটা দেয়াই আছে, তুলাই আছে, এখানকার কেসে খেয়াল করো, তোমার প্রথমবার ডেরিভেটিভ করলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এই জিনিসটা থাকে, কিন্তু প্রমাণে কোথাও রুট ওভার আছে নাই। তার মানে কি হয়েছে? তার মানে অবশ্যই এই জিনিসটা স্কোয়ার করে নেওয়া হয়েছে। তাহলে খুবই সিম্পলি তুমি কী করবা? প্রথম স্টেপেই ফার্স্ট যখন ডেরিভেটিভ করতেছো এইটাকে বামে নিয়ে আসা ট্রাই করবা, তারপরে বামে নিয়ে এসে হোল স্কোয়ার করে দেবা, যাতে করে তোমার এই যে ব্যাপারটা, এই যে এখানে যে রুট ব্যাপারটা নাই সেই ব্যাপারটা ইমপ্লিমেন্টেড হয়ে যায়। তারপরে যতগুলো ডেরিভেটিভ লাগবে তত অনুযায়ী আগাবা। যেমন এখানে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত লাগবে, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ দুইবার ডেরিভেটিভ করবা, দ্যাটস ইট, কাজ হয়ে যাবে। এখন যদি ট্যান ইনভার্স এক্স দেয় তাহলে কাজটা আরও সহজ। এইটার কেসে 1/1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, অর্থাৎ এখানে তো ঘুরে ফিরে রুটের কোনো কাজ আপাতত নাই, এখানে ইনবিল্টই রুট নাই। তাহলে বোঝাই যাচ্ছে এটাকে খুবই সিম্পলি বামে নিয়ে আসবা। বামে নিয়ে আসবা, এখানে যখন থাকলো 1/1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্সের কেসে, এটাকে খুবই সিম্পলি বামে নিয়ে আসবা। বামে নিয়ে এসে যতবার ডেরিভেটিভ করা লাগে ওই অনুযায়ী আগাবা, তাহলেই কাজ হয়ে যাবে। এই প্রবলেমগুলো খুব আসতে দেখা যায়, রিপিটেডলি আসে, অ্যান্ড এগুলো কোনোভাবেই এগুলোতে নাম্বার মিস করা যাবে না। আমাদের যখন পর্যায়ক্রমিক অন্তরজের কোয়েশ্চেন আসতেছে এগুলোতে অবশ্যই ওই নাম্বারটা ক্যারি করতে হবে, বুঝছি? পুরো নাম্বার পেতে হবে। এখন তাহলে মোটামুটি আমি জিনিসগুলো বলে দিলাম। যদি এটা রিলেটেড প্রবলেম দেও তাহলে কি করবা? অ্যাটলিস্ট রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এই পার্টটুকুকে বামে নিয়ে আসতেই হবে, বুঝছো? আর এই যে বাকি এক্স পার্টটুকু, এটা প্রমাণের দিকে তাকায় ওই অনুযায়ী ডিসাইড করতে হবে। মাঝে মধ্যে এমন সব প্রমাণ দিবে যেখানে এক্সটা এই ডান পাশেই রাখতে হবে, আর মাঝে মধ্যে দিবে যে সেটাকে বামে নিয়ে যেতে হবে। সো আলটিমেটলি সেখানকার কেসে ওই যে প্রমাণ কী করতে দিছে সেটার উপর বেস করে ডিসিশনগুলো নিবা। জেনারেলি এই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এই জিনিসটা প্রমাণের মধ্যে রুট ছাড়া থাকবে। তার মানে কি? আগের মতো স্টেপ, বামে নিয়ে আসবো, হোল স্কোয়ার করে দিব, তারপর বাকি কাজ করে আগাবো, বুঝছি? এখন এই জিনিসগুলো গেল।
এখন কথা হচ্ছে ভাইয়া, ধরে নেওয়া যাক আমি এভাবে আগায় মিলাইতে পারি না বা পারি নাই, চেষ্টা করছি পারিনি, হইল না, সামহাও কোনোভাবে কেন জানি হইল না, তাহলে আসলে কি করা যায়, বা এটার কি আর কোনো অল্টারনেটিভ সলিউশন আছে কিনা, বা কোনো জেনারেল কোনো সলিউশন আছে কিনা যেটা সব জায়গায় মিলবে, সব সময় মিলবে। এইটার এই যে পর্যায়ক্রমিক অন্তর চ্যাপ্টারের কেসে, জেনারেল সলভিং অ্যাপ্রোচের কেসে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি সবগুলোর কেসে এই চ্যাপ্টারে যতগুলো প্রবলেম আছে সবগুলোর কেসে একটা জেনারেল অ্যাপ্রোচ মেনে চললে সেইখানে সবগুলোই তুমি মিলাতে পারবা। হয়তো বা লেন্দি হবে কিন্তু মিলবে যদি তোমার কাজ সব ঠিকঠাক থাকে। সেই জেনারেল অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে খুবই সিম্পলি এখানে তুমি আগে দেখবা যে এখানে কত কত ডেরিভেটিভগুলো তোমার লাগবে। এখানে যেমন সেকেন্ড ডেরিভেটিভ লাগবে, ফার্স্ট ডেরিভেটিভ লাগবে, তার মানে তোমার ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ তুমি রেডি থাকলো, আর তোমার মেইন ফাংশনটা লাগবে। মেইন ফাংশন তো তোলাই আছে, এটা রেডি রাখা কি। এখন তুমি কি করবা, ধরে নাও তুমি এইভাবে করে আগাতে পারো নাই বা চেষ্টা করছো হয়নি, বা তুমি এইভাবে আগাতে চাও না, এটা দিয়ে তোমার হয় না। এখন তুমি আলটিমেটলি তাহলে কি করবা, তুমি দেখবা যে আচ্ছা আমার যেটা দেখাতে বলছে সেখানকার মাঝে কি কি আছে। তাহলে দেখলা এখানে তোমার সেকেন্ড ডেরিভেটিভ আছে আর এখানে ফার্স্ট ডেরিভেটিভ আছে। তাহলে তুমি কি করবা, তাহলে তুমি খুবই সিম্পলি এই ফাংশনটার কেসে ইন্ডিভিজুয়ালি ফার্স্ট ডেরিভেটিভ বের করবা, সেকেন্ড ডেরিভেটিভ বের করবা, থাকলো। এরপরে তুমি লিখবা লেফট সাইড লিখে এই সেকেন্ড ডেরিভেটিভের জায়গায় সেকেন্ড ডেরিভেটিভটা বসাই দিবা, ফার্স্ট ডেরিভেটিভের জায়গায় সেটা বসাই দিবা, ফাংশনটা জায়গায় নিজেকে বসাই দিবা, তারপরে সিম্পলিফাই করে দেখবা অবশ্যই জিরো আসবে যদি তোমার সব ক্যালকুলেশন ঠিক থাকে। অ্যান্ড এই অ্যাপ্রোচটা একটা জেনারেল অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ দিয়ে এই চ্যাপ্টারে তোমার টেক্সট বুকের যতগুলো প্রবলেম আছে সবগুলো করে ফেলা যাবে। বুঝছি, সবগুলো করে ফেলা যাবে। সবগুলোর কেসে তোমার যদি মনে হয় ভাইয়া এইটার কেসে কেন এটা আমি বামে নিয়ে যাচ্ছি, হোল স্কোয়ার করতেছি, এই জিনিসগুলো আমার মাথায় রাখা টাফ, বা এইগুলো আমার মাথায় থাকবে না, বা এইভাবে আমি অভ্যস্ত না, তাহলে তুমি ওইভাবে করেও আগাতে পারো। বুঝছো? অ্যান্ড এটা আরেক কেসে হেল্প করবে। মনে করো তুমি যে টিপিক্যাল কেসগুলো, যেমন এগুলো খুব টিপিক্যাল প্রবলেম, এগুলো তুমি যদি পারো, তারপরে তুমি দেখলা যে একটা নন টিপিক্যাল কোয়েশ্চেন আসছে, তোমার কাছে মনে হচ্ছে যে একটু এটা খটমটে, এটা হয়তো বা আমি এভাবে আগালে আমি সলভ করতে হয়তো বা নাও পারতে পারি, আমার অ্যাসুরেন্স নাই। তখন তুমি অ্যাসুরেন্স চাচ্ছ যে হ্যাঁ আমি একদম একটা অ্যাসুরেন্স চাচ্ছি যেই পথে আগালে অবশ্যই সেটা সলভ হইতে বাধ্য, তখন তুমি এই কাজটা করে আগাতে পারো। বুঝছো? কতগুলো ডেরিভেটিভ লাগবে সেটা প্রথমে আলাদা করে ইন্ডিভিজুয়ালি বের করে রাখবা, তারপরে সেখানে এই ফাইনাল স্টেটমেন্টে সবগুলো বসাই দিয়ে ডান পাশটা অবশ্যই মিলবে। বুঝছি? আচ্ছা, তাহলে ওভারঅল যে স্টেপগুলো সেগুলো বলে দিলাম। যতবার পর্যায়ক্রমিক অন্তরজ আসবে ততবার এই জিনিসগুলো মাথায় রাখবা, যাতে করে সব জায়গায় তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারো ঠিকঠাক। এখন বুঝো এটার কেসে আমি কি করছি, এখানে এইটার ফার্স্ট ডেরিভেটিভ বের করব, সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত আমার যেতে হবে। প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ বের করি। ফার্স্ট ডেরিভেটিভ বের করলে এইখানে আছে সাইন অফ সামথিং, তার মানে এটা হচ্ছে সাইন এক্স, ওভারঅল শেপটা হচ্ছে এরকম। সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, কজ এক্স, এই যে কজ এক্স লিখলাম, যাকে এক্স বিবেচনা করছি এটাকে এটা ডেরিভেটিভ দিয়ে গুণ দিতে হবে। এটা ডেরিভেটিভ কী হবে, এটা কোন শেপে আছে, এম এক্স শেপে আছে, এম এক্সের ডেরিভেটিভ এম, এই যে বের হয়ে আসলো। এইবার কাকে এক্স বিবেচনা করলাম, সাইন ইনভার্স এক্সকে, এর ডেরিভেটিভ 1/√1 - x², দ্যাটস ইট, চলে গেল। এরপরে এখন তুমি তাকাও, এখানে আছে তোমার √1 - x², কিন্তু তোমার প্রমাণে বা যেটা দেখাতে বলছে সেখানে রুট নাই, তার মানে অবশ্যই রুটটা কী হয়ে গেছে, স্কোয়ারিংয়ের মাধ্যমে চলে গেছে। তাহলে আলটিমেটলি এটাকে বামে আনো, বামে এনে স্কোয়ার করে দাও। বামে আনতেছি কেন, কারণ এই টার্মটা সেকেন্ড ডেরিভেটিভের সাথে ইনভলভ হতে হবে, ডান পাশে রাখলে সেই জিনিসটা সেকেন্ড ডেরিভেটিভের সাথে ইনভলভ হচ্ছে না, যার কারণে এটাকে বামে নিয়ে আসলাম। বামে নিয়ে এসে এই যে ফার্স্ট ডেরিভেটিভের সাথে গুণ অবস্থা করার পর স্কোয়ার করলাম, স্কোয়ার করার পরে তারপরে যখন সেকেন্ড ডেরিভেটিভ করবো এই টার্মটা এর সাথে ইনভলভ হয়ে যাবে, যেহেতু এর সাথে গুণ অবস্থায় লিখছি। এই উদ্দেশ্যেই এটা বামে আনছিলাম। বামে আনছিলাম কেন, ক্লিয়ার হয়েছে? রুট কেন তুললাম সেটা আই গেস ক্লিয়ার হয়েছে। এইবার এখান থেকে বুঝো, এখানে স্কোয়ার করার পর থাকে এম স্কোয়ার কজ স্কোয়ার, এটা এখন বুঝো তোমার এটা কিন্তু এই যে এটা মেইন ফাংশনের থ্রুতে অর্থাৎ ওয়াই এর থ্রুতে লিখতে হবে। তাহলে ওয়াই এর থ্রুতে লেখার উপায় কি, লেখার উপায় হচ্ছে এই যে কজ স্কোয়ার, এটাকে আমরা চিন্তা করতে পারি কজ স্কোয়ার মানে হচ্ছে 1 - sin স্কোয়ার, যেহেতু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, যেহেতু সেইখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। এখন এই জন্য আমরা তাহলে কি করছি, এটাকে এই কজ স্কোয়ারকে লিখছি 1 - sin স্কোয়ার সামথিং, এখানে মনে করো একটা বক্স দিলাম। এখন বুঝো এই যে সাইন স্কোয়ার সামথিং লিখলাম, এই সাইন সামথিংই তো আমাদের মেইন ফাংশন, তাহলে এখানে কি লিখে দিতে পারি 1 - y স্কোয়ার। মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পুরো জিনিসটাকে ওয়াই এর থ্রুতে এক্সপ্রেস করা, আর কিছু না। ওয়াই এর থ্রুতে এক্সপ্রেস করছি, তারপরে উভয় পাশে আমরা আরেকবার ডেরিভেটিভ করে ফেলবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। বুঝছো? আরেকবার ডেরিভেটিভের সময় এখানে দেখো এইটাও ডিফারেন্সিয়েবল, এইটাও ডিফারেন্সিয়েবল, তাহলে ইউভি অ্যাপ্লাই করতে হবে। ইউভি অ্যাপ্লাই করছি, একে স্থির রাখছি, একে ডেরিভেটিভ করছি 2y1 y2 প্লাস এইবার একে স্থির রাখছি, একে ডেরিভেটিভ করছি, এর ডেরিভেটিভ -2 x, দ্যাটস ইট।
এরপরে ডান পাশে এম স্কোয়ার তো কনস্ট্যান্ট নিজের মতো থাকলো, এটা ডেরিভেটিভ কী হবে -2y/1, দ্যাটস ইট। তারপরে সবগুলো টার্মে 2y1 জিনিসটা আছে, তাহলে 2y1 দিয়ে সবাইকে ভাগ দিয়ে দিছি, তাহলে এখানে 2y1 ক্যান্সেল আউট, এখানে একটা y1 ক্যান্সেল আউট, 2 ক্যান্সেল আউট, 2y1 চলে গেছে। তারপরে বাকিটা খুবই সিম্পলি আমি গুছাই লিখছি, দেখো এখানে ছিল ডান পাশে -m²y, ডান পাশে বামে আনলে +m²y, এটা হচ্ছে -xy1, x থাকলো, y2 1 - x², দ্যাটস ইট। এই তো, আই হোপ পুরোটা ক্লিয়ার হয়েছে। এই ধরনের প্রবলেম কিন্তু বারবার আসে। আচ্ছা সামনে আগাই। আচ্ছা এরপরের কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটি পুকুরের বৃত্তাকার ঢেউ এমনভাবে প্রসারিত হয় যে বৃত্তের পরিধি a ফুট পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়, দেখাও যে বৃত্তের ব্যাসার্ধের বৃদ্ধির হার a/2π ফুট পার সেকেন্ড। ওকে, আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলি শুরুতে। তাহলে এখানে আমরা বলতে পারি a = 2 πr, তার মানে d/dt of a = 2 π d/dt of r। এখন তাহলে আমরা খুবই সিম্পলি বলতে পারি d/dt of r = হচ্ছে কত, a/2 π, দ্যাটস ইট, ডান। এই তো আমরা জিনিসটা দেখাই ফেলছি। এইবার আমরা একটু এক্সপ্লেইন করি যে কি করলাম না করলাম। বুঝো, এখানে এই প্রবলেমটা হচ্ছে মূলত রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার নিয়ে, অর্থাৎ এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাস্তব অ্যাপ্লিকেশন বা বাস্তব প্রয়োগ সেই সেগমেন্টটা থেকে। এখন যখনই তোমার ডিফারেন্সিয়েশনের বাস্তব প্রয়োগ বা স্পেশালি হচ্ছে রেট অফ চেঞ্জ নিয়ে কোয়েশ্চেন আসবে, পরিবর্তনের হার নিয়ে কোয়েশ্চেন আসবে, তখন মূলত যেই কাজটা সবসময় করার ট্রাই করবা সেটা হলো তোমার যার রেট অফ চেঞ্জ দেওয়া আছে এবং যার রেট অফ চেঞ্জ লাগবে এই দুইটার রিলেশনটা ঠিকঠাক ধরার ট্রাই করবা। এইটা করতে পারলেই কাজ একদম ইজি হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এখানে কার রেট অফ চেঞ্জ দেওয়া আছে বুঝো, বৃত্তের পরিধি a ফুট পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। আচ্ছা, তার মানে এই বৃত্তের পরিধির রেট অফ চেঞ্জটা দেওয়া আছে। আর কার রেট অফ চেঞ্জ বের করতে হবে, ব্যাসার্ধের রেট অফ চেঞ্জটা বের করতে হবে, তাই না? তাহলে আলটিমেটলি আমরা কি করব, পরিধির সাথে ব্যাসার্ধের সম্পর্ক এই জিনিসটা বিল্ড করব। পরিধির সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি, সিম্পলি পরিধি = হচ্ছে 2πr, 2π × ব্যাসার্ধ, দ্যাটস ইট। তাহলে এখন এইখান থেকে খুবই সিম্পলি আমাদের জাস্ট উভয় পক্ষকে এখন আমরা টি এর সাপেক্ষে উভয় পক্ষের ডেরিভেটিভ বের করে ফেলবো, তাহলে কাজ হয়ে যাবে। এইটার যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করি তাহলে d/dt of a থাকলো। এখন এইটার কেসে 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এরা নিজেদের মতো থেকে যাবে, আরটা হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে সেখানকার কেসে d/dt of r থাকবে। এখন এইটার মান বের করতে বলছে, তুমি এইটা অলরেডি দেওয়া আছে, এটা কত, এটা হচ্ছে স্মল লেটারে a, তাহলে এইখান থেকে এই জিনিসটা বের করতে পারবো না, তাহলে বক্স = কত আসে, a/2π, দ্যাটস ইট। খুবই সিম্পলি এভাবে কাজটা করে ফেলছে। এখানে কাজটা অনেক সিম্পল দিছে, তবে মেইন আইডিয়াটা সেম। মেইন আইডিয়াটা কি, কোনো একটা জিনিসের রেট অফ চেঞ্জ দেওয়া থাকবে, কোনো একটা জিনিসের রেট অফ চেঞ্জ বের করতে বলবে, তোমাকে সবসময় ট্রাই করতে হবে যেটার দেওয়া আছে এবং যেটার বের করতে হবে এই দুইটার মাঝে একটা রিলেশন সামহাউ নিয়ে আসতে। বুঝছি, অবশ্যই তাদের মাঝে যদি একটা রিলেশন নিয়ে আসা যায়, এক স্টেপে হোক একাধিক স্টেপে হোক না কেন, তাহলেই আমরা আসলে আলটিমেটলি কাজটা করতে পারবো। আই হোপ বোঝা গেছে। এই তো, সামনে আগাই। আচ্ছা, রেট অফ চেঞ্জের কেসে আরেকটা ব্যাপার, সেই জিনিসটা একটু বলে নেই। দেখো এইখানে রেট অফ চেঞ্জের কেসে a ফুট পার সেকেন্ড, এই যে ফুট পার সেকেন্ড হার বোঝা যাচ্ছে যে আলটিমেটলি এই কারণেই আমরা d/dt করছি সেকেন্ড সময়ের জন্য। এরপরে এখন কথা হচ্ছে এটা হারে বৃদ্ধি পায়। এখন বৃদ্ধি পায় হ্রাস পায়ের কেসে এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। বৃদ্ধি পায়ের কেসে ব্যাপারটা হচ্ছে যে তার মানে এইটা আমি যদি বলি কোনো একটা জিনিস মনে করো যে 2 মিটার হারে 2 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এর রেট অফ চেঞ্জটা হচ্ছে +2। আর যদি বলি আমি 2 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পাচ্ছে, তাহলে রেট অফ চেঞ্জের কেসে ওইটা হবে -2। এই কিন্তু এই সাইনের কনভেনশনটা কিন্তু ভুলে গেলে চলবে না। আচ্ছা সামনে আগাই। এরপরের প্রবলেমে কি বলছে, এরপরের প্রবলেমে বলছে যদি y = tan ইনভার্স a cos x - b sin x ওভার b cos x + a sin x হয়, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কত বের করে ফেলি আমরা। তাহলে y এর কেসে খুবই সিম্পলি আমরা বলতে পারবো এটা হচ্ছে tan ইনভার্স, এখানে দাঁড়ায় 1, এখানে দাঁড়ায় a/b tan x। এখানকার কেসে কত দাঁড়ায়, এখানকার কেসে দাঁড়ায় a/b, এখানে মাইনাস b ক্যান্সেল আউট, তার মানে tan x। আচ্ছা, তাহলে এখানকার কেসে লেখা যাবে tan ইনভার্স a/b মাইনাস x, এটাই হচ্ছে আমাদের y। তাহলে y প্রাইম বের করতে হবে বা ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, খুবই সিম্পলি হবে -1 অথবা 0 - 1 লিখতে পারো তুমি, একই জিনিস।
এই তো আমাদের সলিউশন শেষ। এইবার আমরা একটু এক্সপ্লেন করি যে কি করলাম। খেয়াল করো, এখানকার কেসে যখনই তোমার এই রকম শেপ দেওয়া থাকবে তখন আসলে হিন্টসটা হচ্ছে এরকম যে একে সবসময় এই দুইটা ফর্মুলার শেপে নিয়ে আসতে হবে। সেই দুটো ফর্মুলা কি? অলরেডি একটা ফর্মুলা নিয়ে আমরা কাজ করে ফেলছি। কোথায় একটু দেখাই। অলরেডি একটা ফর্মুলা নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে এই যে এখানে দেখো তো, এই যে এই ফর্মুলাটা নিয়ে কাজ করছি না, tan ইনভার্স m প্লাস n ওভার 1 মাইনাস mn, এটার কেসে লেখা যায় tan ইনভার্স m প্লাস tan ইনভার্স n। এখন এইটার কমপ্লিমেন্টারি আরেকটা ফর্মুলা আছে, সেটা কি? সেটা হচ্ছে এইখানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, এখানে মাইনাসের জায়গায় প্লাস। সেই দুইটা ফর্মুলার শেপে সবসময় তোমাকে নিয়ে আসার ট্রাই করতে হবে, তাহলে কাজটা খুব ইজি হয়ে যাবে। আমরা একটু ফর্মুলাগুলো দেখে অ্যাপ্রোচটা বোঝা ট্রাই করি। ফর্মুলাগুলো একটু দেখি। আচ্ছা, তাহলে এখন প্রথম ফর্মুলাটা কি ছিল? tan ইনভার্স m প্লাস n ওভার 1 মাইনাস mn। এটার কেসে ফর্মুলা হবে tan ইনভার্স m প্লাস tan ইনভার্স n। আর যদি এখানে এটার কমপ্লিমেন্টারি কেসটা আসে তাহলে আসবে এখানে m মাইনাস n ওভার 1 প্লাস mn। তার মানে এইটার কেসে ফর্মুলা হবে tan ইনভার্স m মাইনাস tan ইনভার্স n। এখন এইটার কেসে আলটিমেটলি তোমাকে এখানে যে কাজটা করতে হবে, হয় এইটার শেপে না হয় এইটার শেপে হুবহু জিনিসটাকে নিয়ে আসতে হবে, তাহলে কাজটা খুব ইজি হয়ে যাবে। তো দেখি কোনটার শেপে নিয়ে আসা যায়। এখানে আমরা দেখতেছি উপরে মাইনাস আছে, উপরে মাইনাস কোন ফর্মুলায় আছে? এই ফর্মুলায়। তাহলে এইটার শেপে আনা যাবে। এখন এইটার শেপের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক কি? সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে এই পজিশনে 1 লাগবে তোমার, তাই না? তাহলে এই পজিশনে 1 আনতে কি করতে হবে? এখানে দেখো, খেয়াল করো এখানে। তাহলে আমরা দেখতেছি যে আচ্ছা, তার মানে ওর সাথে মিলাতে গেলে এই পজিশনে আমার 1 লাগবে। এই পজিশনে 1 লাগবে মানে কি? মানে হলো যে তোমার লব এবং হরকে b cos x দিয়ে ভাগ দিতে হবে, বুঝছি? তাহলে এখানে যদি লব আর হরকে b cos x দিয়ে ভাগ দেই তাহলে আসলে এই পজিশনটাতে 1 চলে আসবে, আমার ফর্মুলার শেপটা মিলে যাবে। দ্যাটস ওয়াই আমরা কি করছি, লব আর হরকে b cos x দ্বারা ভাগ দিছি, বুঝছো? এখন b cos x দিয়ে ভাগ দিলে কি থাকে দেখো, এই পজিশনে থাকে 1 থাকলো, তারপরে এই জায়গাটা থাকে b cos x দিয়ে ভাগ দিলে এর নিচে আসে b cos x। তার মানে a বাই বি সাইন এক্স বাই কজ এক্স টেন এক্স, এই যে a বাই বি টেন এক্স থাকলো। এরপরে এই জায়গাটায় কি থাকবে? কজ এক্স কেটে যাবে, a বাই বি থাকবে, এই যে a বাই বি। আর এই জায়গাটায় বি কেটে যাবে, সাইন এক্স বাই কজ এক্স টেন এক্স থাকবে। দ্যাটস ইট। বি কজ এক্স দিয়ে উপরে নিচে ভাগ দিয়ে দিলাম। এরপরে এখন হুবহু ফর্মুলাটা শেপের সাথে মিলছে, এই যে tan ইনভার্স m মাইনাস n বাই 1 প্লাস mn, m মাইনাস n বাই 1 প্লাস mn দুইটার গুণফল আসছে। তাহলে এবার আমরা কি লিখতে পারবো? ফর্মুলাটা লিখতে পারবো। ফর্মুলাটা লেখার কেসে কি লিখবো? tan ইনভার্স m মাইনাস tan ইনভার্স n। এখন tan ইনভার্স n এর কেসে কি হয়েছে দেখো, tan ইনভার্স এখানে কি হয়ে গেছে? tan x হয়ে গেছে না? তাহলে ওভারঅল এটাকে x লিখতে পারবো, x লিখে ফেললাম। আবারও একই কথা, এই জায়গাটায় আমাদের কোনো ভ্যারিয়েবল নাই, তার মানে এটা পুরোটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, এটা 0, এটা হচ্ছে -1। দ্যাটস ইট। এই তো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ চলে আসছে। আই হোপ জিনিসটা ঠিকঠাক আমরা বুঝছি। ওকে, সামনে আগাই। এরপরে কি বলছে? এরপরে কোয়েশ্চেনে বলা হয়েছে যে y = x³ - 3x² - twice x + 1 এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের x অক্ষের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা করে ফেলি এটা। এখানকার কেসে আমরা ফার্স্ট ডেরিভেটিভ কি বলতে পারবো? ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে 3x² - 6x - 2, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। এখন এইটাই হচ্ছে x, y বিন্দুতে স্পর্শকের ঢাল। এখন সেটা সম্পর্কে কি বলছে? x অক্ষে আর y অক্ষের দুইটার সাথেই সমান সমান কোণ উৎপন্ন করছে, তাহলে +- tan 45, তার মানে +-1। দ্যাটস ইট। তাহলে এবার যদি আমরা +1 নিয়ে ফেলি, কি আসে দেখি। +1 নিলে এই ওভারঅল ইকুয়েশনটা আসবে 3x² - 6x, এটা আসলে -3 = 0। আর যদি আমরা -1 নিয়ে ফেলি তাহলে কি আসে? -1 নিলে 3x² - 6x - 2 আর এখানে +1, তার মানে -1 = 0। এই তো। এখন এইখান থেকে x এর মান বের করলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে x এর মান বের করি, এখান থেকে x এর মান বের করি। সিম্পলি আমরা ক্যালকুলেটরের হেল্প নিয়ে এটা বের করে ফেলবো। ক্যালকুলেটর কোথায় রাখছি একটু দেখি। ওকে, আচ্ছা এটা একটু আমি সলভ করে ফেলি।
ক্যালকুলেটর রাখা ছিল বাইরের রুমে। 3x স্কোয়ার মাইনাস 6x আর হচ্ছে -3 1 প্লাস মাইনাস √2। আচ্ছা, আর এটার কেসে কি আসে? জাস্ট আমাদের 3x স্কোয়ার মাইনাস 6xই থাকবে, -1, তাই না? এটা আসে 3 প্লাস মাইনাস 2√3/3। আচ্ছা, এই তো এই মানগুলো আসছে। তাহলে এখন এইটার কেসে তাহলে আমরা কি বলতে পারবো? এটাকে আগে একটু সিম্পলিফাই করে নিই। তাহলে 3 দ্বারা ভাগ দিলে 1 প্লাস মাইনাস, তাহলে থাকে √3 যদি ক্যান্সেলেশন করি তাহলে 2/√3। এই তো এগুলোই হচ্ছে আমাদের আনসার। এই দুইটা আর ওই দুইটা, এই চারটাই হচ্ছে আমাদের আনসার। দ্যাটস ইট। আমাদের তাহলে আনসার পেয়ে গেছি। আমরা আগে একটু আনসারটা মিলাই ফেলি। 1 প্লাস মাইনাস √2 ঠিক আছে, আর হলো 1 প্লাস মাইনাস 2/√3, 1 প্লাস মাইনাস 2/√3 সব ঠিকঠাক আছে। আমরা একটু এক্সপ্লেন করি যে কী করলাম। খেয়াল করো, যেটা বলছিলাম যে আমাদের কোন একটা বক্ররেখার কেসে ওটার ফার্স্ট ডেরিভেটিভ কি ডিনোট করবে? ওটার ফার্স্ট ডেরিভেটিভ ডিনোট করবে যে x, y বিন্দুতে ওই কার্ভের মধ্যে, ওই কার্ভের উপরে x, y বিন্দুতে স্পর্শকের ঢাল, তাই না? তাহলে এখানে বলছে এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে, তার মানে বিন্দু বের করতে হবে, বিন্দু সংক্রান্ত জিনিসপত্র বের করতে হবে, যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলা অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা, স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে কখন সমান সমান কোণ উৎপন্ন করবে এটা একটু বুঝো তো। এটা যদি আমরা বোঝার ট্রাই করি, এই ধরে নিই এটা x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। এখন এখানকার কেসে x অক্ষ y অক্ষ দুইটার সাথেই সমান কোণ যদি উৎপন্ন করতে হয়, তার মানে আসলে কি করতে হবে? হয় এই যে এইখান দিয়ে যেতে হবে, না হয় এই দিক দিয়ে যেতে হবে। তার মানে আসলে এই যে এই রেখাগুলোর কেসে তার মানে কি হবে? হয় এই x অক্ষের রেফারেন্সটার সাথে আলটিমেটলি 45 ডিগ্রি কোণ তৈরি করতে হবে, না হয় -45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। বুঝছি? যদি অক্ষ দুইটার সাথে x অক্ষ y অক্ষের সাথে সমান সমান কোণ তাদেরকে স্পর্শকগুলোকে যদি তৈরি করতে হয়, তাহলে আসলে এই শর্তটা মেনটেন করতে হবে। তাহলে এখানে আমরা কি পেলাম? আমরা প্রথমেই ফার্স্ট ডেরিভেটিভ বের করছি। ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম, এটা হচ্ছে x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ডিনোট করে। এখন ঢালগুলো কীরকম বোঝা যাচ্ছে? দুই অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করছে, তার মানে ঢালগুলো হবে, কোণগুলো হবে +-45, +-45 মানে ঢাল হবে +-tan of 45, কারণ আমরা জানি থেটা কোণের জন্য tan থেটা পরিমাণ ঢাল সে দেয়। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে এই জিনিসগুলো পেয়ে গেলাম। এরপর এখন বুঝো, এরপর এখন বলছে যে যেই সমস্ত বিন্দুতে এই কাজটা হয় তাদের x অক্ষের স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ আলটিমেটলি যেই বিন্দুগুলোর জন্য এই কাজটা হয় সেগুলোর ভুজের স্থানাঙ্ক চাইছে, সেগুলোর ভুজের মানটা চাইছে আর কি। অর্থাৎ তাদের শুধুমাত্র x অক্ষের স্থানাঙ্ক বা x স্থানাঙ্কটা চাইছে, y স্থানাঙ্ক বের করতে বলে নাই। তাহলে এখন বুঝো, আমাদের যদি এইখানে ওই কাজটা হতে হয়, অর্থাৎ আলটিমেটলি সমান সমান কোণ উৎপন্ন হতে হয়, তাহলে এইটা = 0 হতে হবে। এইটা যদি = 0 হতে হয়, তাহলে x এর মান হতে হবে এইটা। আমরা খুবই সিম্পলি সলভ করে পেলাম। ঠিক একই রকমভাবে আমরা এটা +1 নিয়ে পেলাম। যদি -1 নেই, তখন আসলে কি হবে? যদি এই শর্ত ফুলফিল করতে হয়, তাহলে আসলে কি করতে হবে? এই জিনিসটাকে 0 সমান হতে হবে, অর্থাৎ x এর মান এগুলো হতে হবে। কি করে পেলাম? সলভ করে। দ্যাটস ইট। তার মানে সেখান থেকে আমরা আসলে এই x এর যে মানগুলো সেগুলো পেয়ে গেলাম। এই x এর মানগুলোই হচ্ছে তাহলে কি? x এর মানগুলোই হচ্ছে ওই বিন্দুগুলোর x স্থানাঙ্ক, অর্থাৎ তাদের ভুজের মান। বুঝছি? মাঝে মধ্যে তোমাকে এখানে শুধু ভুজ না আছে, ওই বিন্দুগুলোই চাবে। তাহলে আসলে কী করবা বলো তো? তোমাকে যদি ওই বিন্দুগুলোর স্থানাঙ্কই চায়, তাহলে এখান থেকে তুমি হচ্ছে ভুজ পেয়ে গেছো। এখন তোমার কোটি লাগবে। কোটি লাগবে কার উপরে? এই কার্ভটার উপরে। তাহলে সেখানে এই x এর ভ্যালুগুলো এখানে যদি বসায় দাও, তাহলে আসলে y এর যে ভ্যালুগুলো করেসপন্ডিং পাবা, সেখান থেকে তুমি আসলে স্থানাঙ্কগুলো বিল্ড করতে পারবা। বুঝছো? বেসিকটা ক্লিয়ার থাকা কিন্তু জরুরি। এখানে এই জিনিসগুলো আবার তুমি যদি এখানে বসাও, তাহলে কিন্তু তুমি পাবা না, তাহলে জিনিসপত্র ঠিকঠাক পাবা না। এইটা কিন্তু কি? এই জিনিসটা কি বলো তো? এই জিনিসটা হচ্ছে স্পর্শকের ঢাল দ্বারা গঠিত সমীকরণ। বুঝছো? আমাদের অরিজিনাল কিন্তু কার্ভটা এটা। অরিজিনাল কার্ভে বসাতে হবে x এর ভ্যালু, যদি তুমি ওই কার্ভের উপরে হচ্ছে গিয়ে y স্থানাঙ্ক চাও আর কি। বেসিকটা ঠিকঠাক রাখতে হবে। সামনে আগাই।
এরপরে কি বলছে, এরপরে বলা হয়েছে যে দেখাও যে এক্স অক্ষের সাথে y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি এই বক্ররেখার ছেদবিন্দু সমূহে স্পর্শকগুলোর দুটি সমান্তরাল এবং তৃতীয়টি এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, আগে সলভ করি, তারপর সব কিছু ক্লিয়ার হবে, সমস্যা নেই, চিন্তার কিছু নাই। তাহলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ এটার কেসে কী হবে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি, দ্যাটস ইট। এখন বলছে এক্স অক্ষের সাথে এর ছেদবিন্দু সময়ে, তো ছেদবিন্দু বোঝাই যাচ্ছে 1 2 3-তে। তাহলে y1 at x is equal to 1, তার মানে কত আসবে, x এর মান যদি 1 বসাই দেই, এটা চলে যাবে, ওটা চলে যাবে, তাহলে এটা পড়ে থাকবে। এটার কেসে 1 মাইনাস টু, তার মানে মাইনাস ওয়ান, আর এটা 1 মাইনাস থ্রি মানে মাইনাস টু, মাইনাসে মাইনাসে প্লাস টু। y1 at x is equal to 2 এর জন্য যদি আমরা বের করতে যাই, তাহলে এটা চলে যাবে, এটা চলে যাবে, এটা পড়ে থাকবে, 2 মাইনাস ওয়ান হচ্ছে 1, 2 মাইনাস থ্রি হচ্ছে মাইনাস ওয়ান, এই তো মাইনাস ওয়ান পড়ে থাকলো। y1 at x is equal to 3, তাহলে 3 এর জন্য এটা চলে যাবে, এটা চলে যাবে, এটা পড়ে থাকবে 3 মাইনাস টু 1, 3 মাইনাস ওয়ান 2, তাহলে এই তো আলটিমেটলি। তাহলে আমরা দেখতেছি যে এইখানে যেহেতু এটা আর এটা সমান, এগুলো তো ঢাল ডিনোট করে, তাহলে ঢাল দুইটা সমান, তার মানে তারা পরস্পর সমান্তরাল। অতএব y1 at x is equal to 1 and at x is equal to 3, অতএব তাহলে কি বলা যাবে, স্পর্শকদ্বয় সমান্তরাল। আর এইখানে এই বিন্দুর জন্য তাহলে কি বলা যাবে, এই বিন্দুর জন্য এখান থেকে বলা যাবে যে থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কত, tan ইনভার্স মাইনাস ওয়ান না, তাহলে 135, এই তো চলে আসছে। যা দেখাতে বলছিল দেখাই ফেলছি আমরা। এইবার একটু এক্সপ্লেইন করি যে কি হলো, কিভাবে হলো। খেয়াল করো, এখানে বলছে যে এই একটা কার্ভ দেওয়া আছে, এই একটা বক্ররেখা, এই বক্ররেখার এক্স অক্ষের সাথে যে ছেদবিন্দুগুলো আছে এগুলো নিয়ে কথাবার্তা। তাহলে আগে ছেদবিন্দুগুলো বের করো। খেয়াল করো, যে কোনো একটা কার্ভের কেসে এক্স অক্ষের সাথে যদি ছেদবিন্দু বের করতে হয়, তাহলে y is equal to 0 বসাতে হয়। তাহলে এখানে যদি y is equal to 0 বসাও তুমি, তাহলে কি পাবা, y is equal to 0 বসালে 0 is equal to x minus 1 into x minus 2 into x minus 3, তার মানে বোঝা যাচ্ছে x এর মান 1 অথবা 2 অথবা 3, খুবই সিম্পল। তার মানে x এর মান হতে পারবে 1 অথবা 2 অথবা 3। এগুলা কোন বিন্দুগুলোর x এর মান, এগুলো হচ্ছে এই যে এক্স অক্ষের সাথে এই কার্ভের ছেদবিন্দুগুলোর হচ্ছে এক্স এর মান, এগুলো 1 অথবা 2 অথবা 3। আর বিন্দুগুলো যদি তুমি চাও, বিন্দুগুলো হচ্ছে 1,0, 2,0 আর 3,0। কেন বিন্দুগুলো 1,0, 2,0, 3,0? কারণ কথা হচ্ছে এক্স এর মান 1 হলে y এর মান 0, 2 হলে 0, তারপরে হচ্ছে 3 হলে 0। অথবা তুমি খুবই সিম্পলি এভাবে বলতে পারো, যেহেতু এক্স অক্ষের সাথে ছেদবিন্দু, সবগুলো বিন্দু এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে বিন্দু মানে ওর কোটি 0, দ্যাটস ইট। তাহলে গেল, আমরা এই বিন্দু তিনটা পাইলাম, এই বিন্দুগুলো নিয়ে কথাবার্তাগুলো বলছে। তার মানে এই যে বিন্দুগুলা, কোন বিন্দুগুলা, এই কনসার্নিং বিন্দুগুলোর স্থানাঙ্ক আমি প্রথমে বের করলাম, রাখলাম। এরপরে কথা হচ্ছে এইখানে এই যে বিন্দুগুলোতে, এখানে বিন্দু তিনটা, তাহলে তিন বিন্দুতে এই বক্ররেখার এই তিনটা বিন্দুতে তিনটা স্পর্শক আঁকা যাবে। এখন এই তিনটা স্পর্শক নিয়ে কথাবার্তা বলছে যে ওই তিনটা স্পর্শক যে আঁকা যাবে, এদের মাঝে দুইটা পরস্পর সমান্তরাল আর তৃতীয়টা এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে এখন আমরা ওই অনুযায়ী আগাই, দেখি হয় কিনা। প্রথমেই আমরা এই যে ডেরিভেটিভ যে বের করছি, এই ব্যাপারটা প্রথমে একটু বোঝা ট্রাই করব। এই জিনিসটা হয়তো বা অনেকের কাছে একটু অন্যরকম লাগছে। আচ্ছা দেখো, এখানে ডেরিভেটিভ বের করার কেসে আমরা জানি যে কোনো একটা ফাংশন যদি এরকম হয় যে ইউ ভি ডাব্লু, যেখানে ইউ হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েবল ফাংশন, ভিও এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েবল, ডাব্লুও হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েবল। মানে এক কথায় আমরা যে ইউভি ফর্মুলা পড়ছি না, ইউভি ফর্মুলার কেসে কি হইতো, ইউ সে নিজেও এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েবল, ভি সে নিজেও এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েবল। দুইটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েবল জিনিস যদি পরস্পর গুণ অবস্থা থাকতো, তখন আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতাম। এখন যদি সেখানে দুইটা না থাকে, তিনটা থাকে, চারটা থাকে, তখন আসলে এইটার এক্সটেন্ডেড ফর্মটা কি ওই ফর্মুলার, সেই এক্সটেন্ডেড ফর্মটা হচ্ছে এরকম যে এখানকার কেসে ডেরিভেটিভটা কি হবে, আমরা ইউভির কেসে কি দেখছি, একটাকে স্থির রেখে অন্যটাকে ডিফারেন্সিয়েট করতাম, তাই না? এইবার কি হবে, এইবার
যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে একটাকে ডিফারেন্সিয়েট করব, বাকি সব স্থির, এভাবে একের পর এক চলতে থাকবে। কীরকম? প্রথমে আমরা ইউকে ডিফারেন্সিয়েট করব, তাহলে ইউ প্রাইম পাবো, আর ভিডাব্লিউ যখন ইউকে ডিফারেন্সিয়েট করতেছে ভিডাব্লিউ টোটালি স্থির থাকলো। তারপরে আসো, তারপরে ইউকে হয়ে গেল, তারপরে ভিকে ডিফারেন্সিয়েট করব, ভি বাদে বাকি সব কিছু স্থির, তাহলে ইউ ডাব্লিউ নিজের মতো থাকবে। তারপরে ডাব্লিউকে ডিফারেন্সিয়েট করব, ডাব্লিউ বাদে বাকি সব কিছু একদম স্থির বা যা ছিল তাই, একদম ফিক্সড। বুঝছো? এই যে ফর্মুলাটা, এই ইউভির রুলের এক্সটেন্ডেড ফর্মুলাটা, এই ফর্মুলাটাই আমি এখানে ইউজ করছি, কারণ এটা করলেই কাজ খুব সহজে হয়ে যায়। এখন তোমার যদি এখানে 3টা না থেকে 4টা 5টা 7টা যতগুলোই থাকুক না কেন, সবসময় একই জিনিস মেনটেন হবে। বুঝছো? একটাকে ডেরিভেটিভ বের করবো একটার, বাকি সব কিছু স্থির থাকবে, এইভাবে সবগুলো একের পর এক চলতে থাকবে। তো এখানে দেখো আমি এখানকার কেসে তাই করছি, এখানে আমরা 3টা ডিফারেন্সিয়েবল ফাংশন গুণ অবস্থায় দেখতে পাচ্ছি, এটা এটা আর এটা। তাহলে কি করব? প্রথমেই দেখো আমি কি করছি, প্রথমে আমি এইটার ডেরিভেটিভ নিছি, এই বাকি দুইটা স্থির রাখছি, এই যে দেখো বাকি দুইটা স্থির, ওর ডেরিভেটিভ কি বলো? ওর ডেরিভেটিভ 1, সো 1 গুণ করে লেখাও যা না লেখাও তাই, খুবই সিম্পলি। এর পরের বার এইটার ডেরিভেটিভ নিছি, বাকি দুইটা স্থির, এই যে। তারপরের বার হচ্ছে এইটার ডেরিভেটিভ নিছি, বাকি দুইটা স্থির, দ্যাটস ইট। এই তো বুঝা গেছে? এখন জিনিসটা সুবিধা হয়ে গেছে, কারণ সবগুলোর ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ 1, যার কারণে কাজটা খুব সহজ হয়েছে। গেল। এরপরে এখন দেখো, এখন আমার কি করতে হবে, আমি বলছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভটা কি ডিনোট করে, এক্স কমা ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, তাই না? এখন আমাদের তো বিন্দুগুলো বলেই দিছে, বিন্দুগুলো কি কি, 1 0 2 0 3 0। তাহলে এবার একে একে বের করি। যখন এক্সের মান 1 অর্থাৎ 1 0 পয়েন্টের জন্য, তাহলে ওয়াইয়ের জায়গায় 0 বসাই দেবো, এক্সের জায়গায় 1 বসাই দেবো, দ্যাটস ইট, করে ফেলছি। তাই এই যে এই ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে এক্স ইকুয়াল টু 1 এর জন্য কি হয়, এক্সের মান যদি 1 বসায় দাও, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে এই দুটো বাদ, শুধু এটা পড়ে থাকবে। শুধু এটা যদি পড়ে থাকে, এর মাঝে এক্সের জায়গায় 1 বসাই দিতে হবে, বসাই দিছি। 1 - 2 তার মানে কত, -1, 1 - 3 -2, দুইটা গুণ হয় 2, দ্যাটস ইট। একইভাবে এক্সের জায়গায় যখন 2 বসাবা, তখন এইটা 0 হয়ে যাবে, এইটাও 0 হয়ে যাবে, এটা পড়ে থাকবে, সেটার মান বের করছি। যখন 3 বসাই দিবা, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা পড়ে থাকবে, এখানে এক্সের জায়গায় 3 বসাই দিছি, দ্যাটস ইট। তাহলে দেখো আমাদের এইখান থেকে আমি যে আসলে এই সবগুলোকে গুণ করে নেইনি, এটা সুবিধা হচ্ছে আমার যখন একটা সার্টেন পয়েন্টে ওর ডেরিভেটিভ বের করতে হচ্ছে, এই পয়েন্টগুলো যেহেতু এই যে এইখানকার রুটেই, দেখো x - 1 এর রুট কি 1, x - 2 এর রুট হচ্ছে 2, x - 3 এর রুট হচ্ছে 3। রুট মানে মূল বা বীজ মিন করতেছি, বুঝছো? রুট অফ ইকুয়েশন, সেই রুট আর কি, এখানে বর্গমূলের রুট না। আচ্ছা, এখন এখান থেকে তাহলে আলটিমেটলি আমরা এই যে এখান থেকে যেহেতু ওই জিনিসগুলো নিজেদেরই বীজ হয়ে আছে বা নিজেদেরই মূল হয়ে আছে, সো তখন এখানে আমরা এগুলো যখন বসাই দিচ্ছি, একে একে নালিফাইড হয়ে যাচ্ছে, মানটা বের করা খুবই সহজ হয়ে যাচ্ছে। গেল, মানগুলো বের করলাম। এগুলো আসলে কি ডিনোট করে, এই 2 - 1 2 এগুলো কি ডিনোট করে? এটা ডিনোট করে 1, 0 বিন্দুতে ওই যে বক্ররেখাটা, ওই বক্ররেখার 1, 0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল হচ্ছে 2। ঠিক একইভাবে 3, 0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল 2, আর 2, 0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল হচ্ছে -1। এখন দেখতেছি এই দুইটা বিন্দুর জন্য 1, 0 আর 3, 0 বিন্দুর জন্য এই অঙ্কিত স্পর্শকের ঢাল দুইটা সেম। যখন দুইটা রেখার ঢাল সেম হয়ে যায়, তার মানে কি, তারা পরস্পর সমান্তরাল, না হয় একই রেখা, তাই না? তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে তারা কি হয়ে গেছে, পরস্পর সমান্তরাল হয়ে গেছে। সেই কথাটা লিখছি, এই বিন্দু দুটিতে স্পর্শকদ্বয়, অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল। এরপরে এখানে আসো, যেটাতে স্পর্শকটা সমান্তরাল না, এইটা এখানে হয়ে গেছে -1, তাই এটা তো ঢালের মান, তাই না? আমি তো আগেই বলে দিছি যেখানে এগুলো আসলে কি, ফার্স্ট ডেরিভেটিভের মান বসাই দিলে ঢালের মান আসে, স্পর্শকের ঢাল। তাহলে এটা যেহেতু ঢালের মান, তাহলে এটাকে tan ইনভার্স করলে আমরা সিম্পলি অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। এখন অ্যাঙ্গেল পাওয়ার কেসে একটা ব্যাপার হচ্ছে, ক্যালকুলেটারে যখন তুমি tan ইনভার্স -1 দিবা, তোমাকে কিন্তু ক্যালকুলেটার সবসময় মুখ্য মান দেয়, মুখ্য মান দিবে -45। এখন তুমি এই -45কে যদি তুমি হচ্ছে এই স্থূলকোণ আকারে দেখতে চাও, tan এর পর্যায় দিয়ে গুণ দিতে হবে। tan থিটার কেসে পর্যায় কত, 180 গুণ দিতে হবে বলছি, সরি, tan এর পর্যায় দিয়ে পর্যায় অ্যাড করতে হবে আর কি, পর্যায়টা যোগ করতে হবে। তাহলে tan অনুপাতের পর্যায় হচ্ছে 180, সেটা যদি অ্যাড করে দিই তাহলে 135 আসবে। এইটা আলটিমেটলি কি মিন করে আমি তোমাকে একদম খুব সহজে বুঝাই। এখানকার কেসে এই মনে করো একটা রেখা আছে এইটা, এখন আমাদের রেফারেন্স লাইন কোনটা বলো? আমাদের রেফারেন্স লাইন এটা না, এইটা। তাহলে এই রেফারেন্স লাইনের রেসপেক্টে আমার অ্যাঙ্গেলটা মেজার করতে হবে। তো এখন এইখানে ক্যালকুলেটারে সবসময় কি আসে, মুখ্যমানটা আসে। মুখ্যমানটা আসে মানে হচ্ছে যে সবচেয়ে কম কৌণিক দূরত্বের অ্যাঙ্গেলটা আসে। এখানে দেখো এই দিক দিয়েও আমরা কোনটা মেজার করতে পারি, এই দিক দিয়েও কোনটা মেজার করতে পারি। এদিক দিয়ে কোনটা মেজার করলে ঘড়ির কাঁটার দিকে, তাই নেগেটিভ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আসবে -45 ডিগ্রি।
আর এদিক দিয়ে অ্যাঙ্গেল মেজার করলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আসবে 135 ডিগ্রি। আলটিমেটলি এইখানে ক্যালকুলেটর সবসময় এই যে কম কৌণিক দূরত্বের এটাকে মুখ্য মান বলে, এই জিনিসটা দিবে, বুঝছো? আর এইখানে আলটিমেটলি এটা পেতে গেলে আমাদের 180 যোগ করে নিতে হবে। বুঝা গেছে? এই তো এই কাজটা এখানে আমরা করছি। তারপরে আসো, তারপরে কি বলছে, মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ওভার এক্স মাইনাস এ। আমাদের খুবই সিম্পলি বইয়ের একটা ফর্মুলা, সেই ফর্মুলাটার কেসে ওই জিনিসটার কি বলবো প্রতিপাদনটা চাইছে, তাই না? সেটার প্রতিপাদন চাইছে বা সেটার মানটা কিভাবে আসে না আসে সেটা বের করে দেখাতে হবে। তাহলে আমরা আগাই করে ফেলি এটা। তাহলে এখানে দিছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ওভার এক্স মাইনাস এ, তাই না? তাহলে এখানকার কেসে আমরা কি বলে দিতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ ধরে নিলাম। যেহেতু এখানে এক্স টেন্স টু এ, তার মানে এইচ টেন্স টু জিরো, দ্যাটস ইট। এই কাজটা যদি এখানে আমরা করে ফেলি তাহলে কি আসবে, লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে আমরা এক্সের জায়গায় লিখতে পারবো এ প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এখানে হচ্ছে এ প্লাস এইচ মাইনাস এ, মানে এক কথা শুধু এইচ পড়ে থাকবে। তারপরে লিমিট এইচ টেন্স টু জিরো। এখন এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে এটা বিস্তৃতি করলে কি আসবে, এ টু দি পাওয়ার এন প্লাস এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এইচ টু দি পাওয়ার ওয়ান প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এইচ স্কোয়ার, এভাবে চলতে থাকবে। ফাইনালি এইচ টু দি পাওয়ার এন পাবো, তাই না? আর নিচে থাকবে আমাদের এইচ। এখন এই মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে বাকি জিনিসগুলো। বাকি জিনিসগুলোর কেসে এখানে এইচ স্কোয়ার, একটা এইচ ক্যান্সেল আউট হবে, এইচ থেকেই যাবে, এটা জিরো হয়ে যাবে। বাকি সবগুলো টার্মে এইচ থাকবে, সবগুলো টার্ম জিরো হয়ে যাবে, জাস্ট পড়ে থাকবে এটুকু। তার মানে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের আনসার। অ্যান্ড ফর্মুলাও কিন্তু তাই বলে, আমরা ফর্মুলাটা শিখছি না? এই তো এই হচ্ছে আমাদের এখানকার কেসে আনসার, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আই হোপ জিনিসটা বুঝছি, তাও আমি একটু বলে দিই যে কী করলাম। দেখো এইটার কেসে এটা আসলে অনেকভাবে নিয়ে আসা যায়, বুঝছো? এখানকার কেসে তুমি এই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এর কেসে এখানে তুমি ফ্যাক্টরাইজেশন করতে পারো, অর্থাৎ এক্স মাইনাস এ দিয়ে একে লং ডিভিশন করতে পারো, সেখান থেকে যে জিনিসটা আসবে সেখান থেকেও মানটা আনা যায়। আবার আমি যেভাবে করলাম এ প্লাস এইচ ধরে নিছি এক্সের জায়গায়, সেটাও করতে পারো। এইভাবে বিভিন্নভাবে এই জিনিসটা আনা যায়। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যেখানে এক্সের জায়গায় এক্সটাকে, এক্স যেহেতু এতে এর খুব কাছাকাছি যাচ্ছে, তাহলে এক্স ধরে নিলাম এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ। তাহলে এক্স টেন্স টু যেহেতু এ, তার মানে এইচ টেন্স টু জিরো, কারণ এক্স এর কাছাকাছি যাচ্ছে মানে এর এইচের মানটা জিরোর কাছাকাছি যাচ্ছে। তাহলে এখন পুরো ম্যাথটাকে আমরা আসলে এই পুরো জিনিসটাকে এক্সের সাপেক্ষে থেকে এইচের সাপেক্ষে নিয়ে আসি, এইচের রেসপেক্টে নিয়ে আসি। এইচের রেসপেক্টে নিয়ে আসলাম, তারপর এখানে বিস্তৃতি করে দিছি। বিস্তৃতি করে দেওয়ার পরে এ টু দি পাওয়ার এন টার্মটা কেটে গেল, এই কেটে যাওয়ার জন্যই মূলত ওই কাজটা করছিলাম, এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ ধরছিলাম। তারপরে সেখান থেকে বাকি যে জিনিসগুলো পড়ে থাকলো এর মাঝে তুমি দেখো এখানে এই আমি ক্যান্সেলেশনটা যদি একটু দেখাই, এইখানে নিচে এইচ আছে, এই এইচের সাথে যদি উপর থেকে এইচ আমরা ক্যান্সেল করতে চাই, এইচ কমন নিয়ে ফেলি, এইচ কমন নিলাম, তাহলে কি থাকে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস তারপর কি থাকবে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এইচ প্লাস, এভাবে চলতে থাকবে। থাকলো প্রত্যেকটা টার্মে এইচ আছে। এখন নিচের এইচের সাথে এই এইচটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে বাকি যে থাকলো এইগুলোর মাঝে আমরা দেখতেছি এইচ টেন্ডস টু হয়ে গেছে জিরো। তাহলে এইচের জায়গায় যদি জিরো চিন্তা করি, এই পুরোটা জিরো, বাকি টার্ম জিরো, বাকি সব টার্মই জিরো হয়ে গেল, সবগুলো জিরো হয়ে গেল, পড়ে থাকলো শুধু এটা। তার মানে এটাই আনসার, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই জন্য এটাই আমরা আনসার লিখছি। আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়েছে। সামনে আগাই। এরপরে বলছে যে এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার লগ এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। অন্তরক সহগ নির্ণয় করো মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করো। আচ্ছা, আবারও লগ এক্স মানে কি, আমরা ধরে নিব এটা হচ্ছে লন এক্স, অর্থাৎ এর ভিত্তি না দেওয়া থাকলে ভিত্তি হচ্ছে ই, ন্যাচারাল লগারিদমের কেস। আচ্ছা, তাহলে এটার কেসে যদি আমরা সলভ করি কি দাঁড়াবে, এটাকে আমরা যদি ওয়াই ধরে নিই তাহলে আমরা ওয়াই ওয়ান বা ফার্স্ট ডেরিভেটিভ বলতে পারবো যে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার লগ এক্স, ফর্মুলা অ্যাপ্লাই করবো আর কি। তারপরে কি দাঁড়াবে ইউ টু দি পাওয়ার ভি, ভি ডিডি এক্স অফ লন ইউ, ভি ডিডি এক্স অফ লন মানেই তো লগ ক্যালকুলাসের কেসে, তার মানে ভি ডিডি এক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডি এক্স অফ ভি, তাই না?
ddx অফ ভি, ভি মানে হচ্ছে log x। আচ্ছা এইবার এখন যদি আমরা একটু ক্যালকুলেশনটা করে আগাই তাহলেই হয়ে যাবে sin ইনভার্স x টু দি পাওয়ার log x। এখন এখানে কি আসে, log x নিজের মতো থাকলো, এখানে log সামথিং লনের মতো আচরণ করাবো, তাহলে 1 sin ইনভার্স x হয়ে যাবে। আর 1 sin ইনভার্স x হয়ে গেল, তাহলে sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার গুণ অবস্থায় থাকবে, প্লাস এইখানে log অফ sin ইনভার্স x নিজের মতো থাকলো। এরপরে একটু দাঁড়াও, এরপরে ddx অফ log x, log x মানে ln x এর মতো ট্রিট করবো, তাহলে 1/x থাকবে। এই পুরো জিনিসটাকে যদি আমরা একটু গুছায় লিখি তাহলে এই কাজ শেষ। গুছায় আসলে না লিখলেও হতো, তাও লিখি। তাহলে এখানে কি থাকে, log x sin ইনভার্স x √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস log অফ sin ইনভার্স x বাই x। এই তো এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝছো? তাহলে আমাদের সলভিংয়ের কাজটা শেষ। এইবার আমরা এইটার একটু আনসারটা মিলায় এটা এক্সপ্লেইন করব। তাহলে sin ইনভার্স x টু দি পাওয়ার log x বাই √1 মাইনাস এক্স স্কোয়ার sin ইনভার্স x, ঠিক আছে, প্লাস log অফ sin ইনভার্স x ওভার x। হ্যাঁ ঠিক আছে। এখন বুঝো এখানে কি করছি আমরা, খুবই সিম্পলি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর কিছু না। ফর্মুলাটা কি, ফর্মুলাটা একটু দেখি। আমাদের যখনই একটা ডিফারেন্সিয়েবল ফাংশনের উপরে পাওয়ার হিসেবে আরেকটা ডিফারেন্সিয়েবল ফাংশন থাকবে, অর্থাৎ ওভারঅল শেপটা এরকম হবে যে ddx অফ u টু দি পাওয়ার v, সেখানকার কেসে এইটার ডেরিভেটিভ বের করার কেসে ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে u টু দি পাওয়ার v নিজে থাকবে, তারপরে v ddx অফ ln u প্লাস ln u ddx অফ v, দ্যাটস ইট। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই কাজ হয়ে যাবে, বুঝছো? এইটাই আমি এখানে অ্যাপ্লাই করছি, আর কিছু না। দেখো মিলাই নাও, u টু দি পাওয়ার v ddx অফ ln u, এই যে লন মানেই লগ, ক্যালকুলাসের কেসে এটা তো বলে দিছি। তাহলে আলটিমেটলি v ddx অফ ln u প্লাস ln u ddx অফ v, এখানকার কেসে এই যে v হচ্ছে y log x। আলটিমেটলি তারপরে তখন সিম্পলি আমরা আগাইছি, এর ডেরিভেটিভ করতে হবে, তার মানে কি লন সামথিং, তার মানে 1/something গেল, যাকে আমরা সামথিং বলছি তার ডেরিভেটিভ দিয়ে গুণ দিতে হবে, ওর ডেরিভেটিভ √1 মাইনাস এক্স স্কোয়ার, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা দিয়ে গুণ দিয়ে দিছি। এরপরে এটা নিজের মতো থাকলো, এটাকে log x মানে ln x, তার মানে এর ডেরিভেটিভ 1/x, দ্যাটস ইট। পরে পুরোটা গুছাই নিছি, উত্তর চলে আসছে। সামনে আগাই, এর পরের কোয়েশ্চেনে বলছে যে x এর সাপেক্ষে x টু দি পাওয়ার x এর অন্তরক সহগ নির্ণয় করো। অন্তরক সহগ মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। আবারও একই রকম জিনিস আমরা করে ফেলি এটা। তাহলে এখানকার কেসে আমরা বলতে পারবো y1 ইজ ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার x। এইবার তাহলে কি দাঁড়াবে, v ddx অফ ln u প্লাস ln u ddx অফ v। আচ্ছা এখন এইটার কেসে তাহলে কি আসবে, x টু দি পাওয়ার x টাইমস 1/x প্লাস ln x, এইটার ডেরিভেটিভ কি হবে, এইটার ডেরিভেটিভ হবে x টু দি পাওয়ার x থাকলো নিজে, এরপরে v ddx অফ ln u প্লাস ln u ddx অফ v, দ্যাটস ইট। এই তো আচ্ছা ওয়েট ব্র্যাকেটগুলো একটু ঠিকঠাক দেই, তাহলে আমাদের আর হচ্ছে এই তো এখন বাকিটা পুরোটা ক্যালকুলেট করে ফেললেই হয়ে যাবে। x টু দি পাওয়ার x, এখানে x টু দি পাওয়ার x আছে, এখানেও আছে, তাহলে আলটিমেটলি আমরা কি করতে পারি, এই জিনিসটা হচ্ছে আমরা কমন নিয়ে বাইরে বের করে দিই, দিলাম, তাহলে থাকে কি 1/x থাকলো, প্লাস এখানকার কেসে ln x, আর আমরা তো এটা কমন নিয়ে ফেলছি, এখানে 1/x, x আর x এ কেটে গিয়ে 1 প্লাস ln x, দ্যাটস ইট। এই তো এটাই হচ্ছে আমাদের আনসার। এখন ফর্মুলা তো একটু আগে আমরা অ্যাপ্লাই করছি, সো ফর্মুলাটা আলাদা করে আমার মনে হয় না লিখে দেওয়ার প্রয়োজন আছে। এখন জাস্ট আমরা মিলাই নেই যে ঠিকঠাক জিনিসটা বুঝছি কিনা। দেখো এখানে ফর্মুলাটা ছিল এইরকম যে u টু দি পাওয়ার v ddx অফ ln u প্লাস ln u ddx অফ v, তাই না? এটা আসলে গুণ চিহ্ন,
আচ্ছা একটু দাঁড়াও, এটা একটু ক্লিয়ার করে রাখি। ln u ddx of v। আচ্ছা এখন দেখো এই ফর্মুলাটাই এখানে আবার দুইবার আমরা অ্যাপ্লাই করছি। প্রথমত এইখানে বুঝো তো শেপটা কীরকম আছে, u টু দি পাওয়ার v, এই পুরোটা v এর মতো আচরণ করতেছে, তাহলে পুরোটাকেই পাওয়ারের মতো আচরণ করায় আমরা সামনে আগাবো। তাহলে u টু দি পাওয়ার v, v ddx অফ ln u, এই যে এটুকু u প্লাস ln u ddx অফ v। এখন বুঝো এই জায়গাটায় আবার আমাদের কি করতে হবে, u টু দি পাওয়ার v ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটাই করছি। এটা ব্র্যাকেটের ভিতরে রাখা আছে, দেখো এইখানে এটা u এটা v, দুইটাই x, তাহলে u টু দি পাওয়ার v, v ddx অফ ln u প্লাস ln u ddx অফ v, ddx অফ x, তার মানে এটা তো 1। এই তো বাকি সব কাজ করে আমাদের আলটিমেটলি এই জিনিসটাই আসতেছে। আর এখানে ভেতর থেকে x টু দি পাওয়ার x এই জিনিসটা এখানেও আছে, এই পুরো টার্মটাতেও আছে, দ্যাটস ওয়াই আর আমি এটা কমন নিয়ে বাইরে বের করে দিছি। আই হোপ জিনিসটা ঠিকঠাক বোঝা গেছে। এই তো সামনে আগাই। এরপরে প্রবলেমে বলছে যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স হয় তবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এন এইচ মাইনাস এফ অফ এক্স ওভার এইচ এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা তাহলে আমরা সলভটা করে ফেলি। এখানকার কেসে বলতে পারি আমরা যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এন এইচ, তার মানে সাইন এক্স প্লাস এন এইচ। একটু ক্লিয়ার করে লেখা ট্রাই করি, এক্স প্লাস এন এইচ মাইনাস সাইন এক্স ওভার কি এইচ। আচ্ছা তাহলে এখানকার কেসে আমরা বলতে পারবো লিমিট এইচ টেন্স টু 0, এখানে বুঝো কি হয়ে গেছে, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা না, তাহলে এখানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, 2 cos অফ হাফ সি প্লাস ডি টুয়াইস এক্স প্লাস এন এইচ ওভার 2 ইন্টু সাইন অফ হাফ সি মাইনাস ডি, তাই না? তার মানে এখান থেকে এন এইচ ওভার 2 আর নিচে হচ্ছে এইচ। এখন বুঝো এখানকার কেসে আমরা যেহেতু এইচ টেন্স টু 0, তাহলে এইচ যেহেতু 0 বসাই দিব, এইচ যদি এখানে 0 বসাই দিই তাহলে ঘুরে ফিরে কী হয়, এই টার্মটা বাইরে নিয়ে আসা যায়, অর্থাৎ 2 তো বাইরে আসবেই, এখানে এই টার্মটাও বাইরে আসবে, তাহলে এখানে হবে cos x থাকলো। আর পরে থাকে কি লিমিট এইচ টেন্স টু 0 সাইন এন এইচ বাই 2, এখানে ছিল এইচ, তাহলে এন এইচ বাই 2 লিখলাম, এন বাই 2। এই তো দ্যাটস ইট। তাহলে এখানে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে থাকে এন cos x। এই তো এটাই হচ্ছে আনসার। অনেকটা আমি সলভিংয়ের সময় অ্যাপ্রোচগুলো বলে দিছি, তাও একটু আরেকবার বলি কি করলাম। দেখো এখানকার কেসে বলছে এফ অফ এক্স প্লাস এন এইচ, তার মানে এক্সের জায়গায় এক্স প্লাস এন এইচ বসবে, তার মানে এটা হয়ে যাবে সাইন অফ এক্স প্লাস এন এইচ গেল। এরপরে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা 2 cos অফ হাফ সি প্লাস ডি ইন্টু সাইন অফ হাফ সি মাইনাস ডি, সেটা করলাম। করার পরে এখন আমরা দেখতেছি যে এখানকার কেসে লিমিটের একটা প্রপার্টি আমরা জানতাম যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স জি অফ এক্স যদি থাকে তাহলে সেটার কেসে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স টাইমস লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, তাই না? এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করছে, আর কিছু না। এখানকার কেসে দেখো 2 তো কনস্ট্যান্ট, বাইরে বের হয়ে আসবে, 2 বাইরে বের আসলো, তাহলে এইবার এই লিমিটটা আমি এর জন্য এর সাথে একবার নিতে পারবো আর এর সাথে একবার নিতে পারবো, তাই না? সেই কাজটাই করছি। তাহলে এর সাথে যদি নেই, এখানে বুঝে যাচ্ছে এইচ এর ভ্যালু যেহেতু 0 বসাবো, এইচ এর ভ্যালু 0 বসালে এখানে কি থাকে 2x বাই 2, তার মানে শুধুমাত্র cos x, আর cos x এর মাঝে কোনো অন্য কোনো কিছু নাই, এটা খুবই সিম্পলি একটা কনস্ট্যান্ট হয়ে গেছে, বাইরে বের করে আনছি। তাহলে 2 cos x কেন কনস্ট্যান্ট হয়েছে, কারণ আমাদের এখন ভ্যারিয়েবল এইচ বাদে বাকি সব কিছু কনস্ট্যান্ট, ব্যাপারটা এরকম আর কি। তাহলে এখানকার কেসে এখানে যেহেতু এইচ 0 বসাই দিছে আর কোনো এইচ নেই, তাহলে এটা পুরো কনস্ট্যান্ট হয়ে গেছে, বাইরে বের করে আনছি থাকলো। এরপরে লিমিট এইচ টেন্স টু 0, এখানকার কেসে সাইন এন এইচ বাই 2 বাই এইচ, কিন্তু আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ওভার এক্স ইজ ইকুয়াল টু 1। এই যে তার মানে এখানে এর অ্যাঙ্গেল হিসেবে যা আছে সেইটাকেই হুবহু নিচে রাখতে পারলে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। সেই উদ্দেশ্যে আমরা এখানে NH বাই 2 ছিল, এখানে শুধুমাত্র এইচ ছিল, আমরা ইচ্ছা করে n বাই 2 এক্সট্রা লিখছি, n বাই 2 এক্সট্রা লিখছি সো দ্যাট ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়। এখন n বাই 2 এক্সট্রা লিখছি, ওটাকে ব্যালেন্স করে দিছি এখানে। তারপরে এই তো এই পুরোটা মিলে 1 হয়ে গেছে, n বাই 2 নিজের মতো থাকলো, এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে গেছে, পরে থাকলো n cos x। দ্যাটস ইট, এইটাই হচ্ছে আমাদের আনসার। আই হোপ জিনিসটা বুঝছি। এরপরে দেখো তো এই প্রবলেমটা, এইটা একটু আগে আমরা সলভ করছি না, এই যে পর্যায়ক্রমিক অন্তরজ, এটা সম্পর্কে বেশ কথাবার্তা বলছি, সেই জিনিসটাই আসছে, জাস্ট একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এখানে বলছে
ওয়াই ইজ ইকুয়াল টু এটা হয়, এটা যদি হয় তবে এর মান নির্ণয় করো। কিন্তু গতবার বলছিল যে যদি ওয়াই ইজ ইকুয়াল টু এটা হয় তবে আসলে এই জিনিসটা ইকুয়াল টু যে 0 সেই জিনিসটা দেখাও। তার মানে একই জিনিস ঘুরে ফিরে, জাস্ট এখানে মানটা ইকুয়াল টু 0 দেওয়া নাই, বাকি সব কিছু একদম আগের মতো। তো আমরা কি করব, একদম এই জিনিসটা আগের রেফারেন্স দিয়ে আগায় যাব। এখানে আর নতুন করে করার আমার মনে হয় না প্রয়োজন আছে। এই তো, এই যে এটা আসছিল 96-97 সেশনে, তাহলে এটা রেফারেন্স দিয়ে আমরা আগায় যাই। কোথায়, এখানে, তাই না? তার মানে এটা হচ্ছে সেম অ্যাজ 96-97। দ্যাটস ইট। এই তো, তাহলে এখন আমরা সামনে আগাই।